সালাম আলাইকুম, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। পার্টিসিপেন্ট কি আমাদের এরকম 12-15 জনই থাকেন আরো বেশি? আমি ওয়েট করছিলাম যে আরো হয়তো জয়েন করবে, কিন্তু এখন তো দেখি 12-13 জনের বেশি আর হচ্ছে না। 15 মিনিট চলে গেছে। নর্মালি কতজন হয় আমাদের? স্যার এখন 30-35 জনের মতো হয় স্যার। আস্তে আস্তে হয়তো জয়েন করবে স্যার। জি জি। আমাদের আইটি গভর্নেন্স এর তো মনে হয় এটা আজকেই প্রথম ক্লাস, আমার যতটুকু মামুনের সাথে কথা বলে আমি জানতে পারছি। এটা কি সঠিক নাকি একটা দুইটা ক্লাস হয়েছে আমাদের? আপনার প্রথম ক্লাস, এর আগে 2-3টা ক্লাস হয়েছে মতিন স্যার। মতিন মতিন ভাইয়ের ক্লাস হয়েছে। জি স্যার। মতিন ভাই শুরু করেছেন কোন চ্যাপ্টার থেকে, 4, 5 বা 3 কোন দিক থেকে? 4 থেকে সম্ভবত স্যার, ম্যানেজমেন্ট ডিসিশন থেকে স্যার। ম্যানেজমেন্ট ডিসিশন সিস্টেম। জি জি। ঠিক আছে, এরকমই হয়। মতিন ভাই সবসময় 3-এর পরের থেকে শুরু করেন আর কি, উনি প্রথম শুরু করেন। উনি শুরু করে 3-এর দিক থেকে শুরু করেন, আর শুরুর দিকে আমার জন্য রেখে দেন, বা প্রয়োজন হলে আমরা হয়তো শেয়ার করে নিই যে কোন জায়গায় আমাদের গ্যাপ পড়ে গেছে, বা ওই চ্যাপ্টারটা একদমই দেখার সুযোগ হয় নাই, বা উনি ক্লাস নিতে পারেন নাই। যাই হোক, আমরা আইটি গভর্নেন্স তো অলরেডি আপনারা পড়তেছেন, আপনাদের জানাই আছে আইটি গভর্নেন্স সিলেবাসটা কেমন। তারপরেও একটু আমার দায়িত্ব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। সেজন্য আমরা আইটি গভর্নেন্স সিলেবাসটা অল্প সময় একটু দেখব, দেখে তারপরে হচ্ছে আমাদের ওয়ে ফরওয়ার্ড চিন্তা করব। কারণ হচ্ছে যে মতিন ভাই একদম বেসিক ইনফরমেশন টেকনোলজিতে পড়ালেখা করা মানুষ। ওনার এই বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা অনেক বেশি, উনি এটা রিলেটেড জবই করেন। আমরা যেহেতু আইটির এক প্রফেশনাল না, আইটি হয়তো পড়তে পড়তে বা কাজ করতে গিয়ে যতটুকু আমাদের সুযোগ হয়েছে, পাশাপাশি আমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করে আপনাদের সাথে কাজ করে জানা শেখা। তো আইটির বিষয়গুলো একটু নিজেরা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করা দরকার, এই জন্য যে আপনারা অলরেডি 100 মার্কসের আইটি পাস করে আসছেন। তারপরেও আমরা বিভিন্ন ক্লাসে আমাদের যারা পার্টিসিপেন্ট থাকেন বা শিক্ষার্থী থাকেন তাদের কাছ থেকে জেনেছি যে আইটিতে তাদের সবসময় একটা আগ্রহ কম থাকে, বা আগ্রহের একটা ঘাটতি থাকে, বিভিন্ন কারণে হয়। হয়তো আমরা আইটি কে ওভাবে গুরুত্বপূর্ণ মনে করি না, অথবা আইটির যে প্রয়োজনীয়তা আছে এটাও হয়তো আমাদের অন্য অন্য টপিকস বা অন্যান্য সাবজেক্টের সাথে আমরা মিলাইতে পারি না। যাই হোক, আমাদের স্পেসিফিকেশন গ্রিডে কি কি আছে এরিয়া, এটা আমরা একটু দেখি। আপনারা অলরেডি দেখেছেন। এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে মতিন ভাইয়ের ক্লাসে, বা আপনারা নিজেরাও দেখেছেন, তাই না? জি স্যার। এখন আমরা দেখেন এখানে আমাদের পরীক্ষা একদিকে পাশ করতে হবে, আবার আরেকদিকে আমরা যেহেতু প্রফেশনাল পড়ালেখা করছি, আমাদেরকে প্রফেশনালি অ্যাক্টিভলি সাউন্ডও হইতে হবে, বা ওই সাবজেক্ট ম্যাটারে অ্যাটলিস্ট অন্যদের চাইতে যেন আমাদের দখলটা ভালো হয়, আমরা ভালো বুঝতে পারি, এই আইডিয়াটাও রাখতে হবে। পাশ করার পাশাপাশি আপনাকে নিজেদেরকে ডেভেলপ করার জন্য আমাদের একটা অনুরোধ সবসময়ই থাকে। আমাদের এখানে যে 5টা এরিয়ার কথা বলা আছে, এখন এটার জন্য কিন্তু সেপারেট আমাদের কোনো ম্যানুয়াল এখনো নাই। আপনারা কি ম্যানুয়াল নীলক্ষেত থেকে কিনেছেন? স্যার একটা বই নিয়েছি ফারহান বুকস থেকে স্যার। এখানে স্যার সিসার বইয়ের পাঠ্যক্রম দেওয়া আছে, প্লাস আপনার যে পলিসিস এন্ড ল আছে সেগুলো স্যার দেওয়া আছে স্যার। আচ্ছা, এটাই হয়, কারণ আমাদের যেহেতু অফিসিয়াল বুকস নাই, যেইগুলো আমাদের সাজেশনে দেওয়া আছে সিলেবাসের এরিয়া কভার করার জন্য, এইগুলোর সংকলন করে নীলক্ষেতের ব্যবসায়ীরা আমাদের জন্য বই বানিয়ে রাখছে। যাই হোক, এটা একটা সুবিধা। এটা আনঅফিসিয়াল হলেও অনেকটুকু অংশ এখান থেকে কাভার পাওয়া যায়, বা একটা বইয়ের মধ্যে সবগুলো এরিয়া পাওয়া যাচ্ছে। তো আমাদের আরেকটু অন্যরকম পরিকল্পনা থাকবে। আমাদের থাকবে হচ্ছে ওই বইটাকে বা আমাদের সিলেবাসটাকে পরিপূর্ণভাবে দখল কাভার করে তারপরে ওপেন সোর্স থেকেও কিছু পড়ালেখা করার। কারণ আইটিতে সবসময় কিছু প্রশ্ন আসে যেগুলো আসলে রিসেন্ট টপিকস থেকে বা সমসাময়িক বিষয়গুলো থেকে। সমসাময়িক বিষয় বলতে আমরা ইনকাম ট্যাক্স, ভ্যাট বা অন্যান্য লতে যেরকম দেখি যে যখন যে পরিবর্তনটা আসে, ওই পরিবর্তনের ভিত্তিতেই তারা প্রশ্ন করে, বা 3 মাস আগের পরিবর্তনটা আমাদের পরীক্ষা পদ্ধতির নিয়ম অনুযায়ী আইসিবির গাইডলাইনে প্রশ্ন হইতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। কিন্তু আইটির ক্ষেত্রে যেটা আমরা খেয়াল করেছি যে যেই টপিকসটা এখন অনেক বেশি প্রচলিত, অনেক বেশি আলোচিত ওয়ার্ল্ড ওয়াইড, ওই টপিকসগুলো থেকে তারা প্রশ্ন করে। তার মানে এইটাও ওই ইনকাম ট্যাক্স ভ্যাটের আইনের মতন, যদি কোনো আইন বা যদি কিছু 3 মাসের আগে পাবলিশ হয় তাহলে ওইটা থেকে যেমন প্রশ্ন হইতে পারে, আইটিতেও এরকম নতুন টপিকস থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে।
আর প্রফেশনাল পরীক্ষা সবসময় কিছু প্রশ্ন দেখা যায় যে আমাদের বৃত্তের বাইরে থাকবে আর কি, আমাদের সিলেবাসের বাইরে বা সিলেবাসের মধ্যে থাকলেও একটু হাই কি বলে অ্যাডভান্স লেভেল থেকে প্রশ্ন থাকবে। তো এরকম বিষয়গুলো কভার করার জন্যই আমাদের একটু নিজেদেরকে এই বইয়ের বাইরেও ওপেন সোর্স থেকে একটু পড়তে হবে। ওপেন সোর্স বলতে আমাদের ইন্টারনেট বা বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্ম আছে এখান থেকে কিছু তথ্য আমরা টপিকসের উপরে শেয়ার করার চেষ্টা করব। তো দেখেন এখানে আমাদের তিনটা এরিয়া নিচে 3, 4 এবং 5, এখানে 20% করে ওয়েটেজ দেওয়া আছে। তার মানে এইগুলো একটু বেশি প্রশ্ন হয়। ওয়েটেজ মানে হচ্ছে আমাদের যে 100টা প্রশ্ন হবে, আসলে প্রশ্ন তো 100 হয় না, প্রশ্ন বেশি হয়, 100 মার্কসের প্রশ্ন। কারণ প্রশ্ন হয় 150, ওইটাকে কনভার্ট করে 100-তে নিয়ে আসে, এটা একটা আলাদা পরীক্ষা পদ্ধতি আছে। আপনারা অলরেডি স্যাম্পল কোশ্চেন হয়তো পেয়েছেন এর আগের পরীক্ষার। পরীক্ষার প্রশ্ন দেয় নাই, বাট এমনি একটা স্যাম্পল কোশ্চেন দিয়েছে দেখার জন্য, আমাদের বোঝার জন্য। তো তাহলে ওইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের নিচের তিনটা টপিকসের উপরে, আইটি গভর্নেন্স, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, তারপর হচ্ছে ইনফরমেশন সিস্টেম অডিটিং, যেটা আমরা আইএস অডিটিং বা আইটি অডিটিং বলি। তো এই এরিয়াগুলোতে দেখা যায় যে অনেক বেশি আমাদের কভার করা আছে, তার মানে ওইখানেই আছে 70। আর পলিসি, ল, ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট, টেকনোলজি, এগুলো নিয়ে আছে 30। তো এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের যে পরীক্ষা পাশের জন্য অ্যাটলিস্ট বেশি নাম্বার পাইতে হয়, তাহলেও কিন্তু কিছু চ্যাপ্টার উপর আমরা বেশি এমফেসিস করতে পারি, এবং ওই চ্যাপ্টার গুলো এমফেসিস করে ওইখান থেকে যদি আমরা কিছু প্রশ্ন আমাদের মতো করে বুঝে প্র্যাকটিস করতে পারি তাহলে পরীক্ষা পদ্ধতিটা অনেক সহজ হবে। এখন আমাদের পড়ার পদ্ধতি কি, মানে আমরা আইটি গভর্নেন্সটা পড়বো কিভাবে? আইটি গভর্নেন্স পড়ার পদ্ধতি এরকম হতে পারে আমরা অন্য সাবজেক্টে যেভাবে করি, ম্যানুয়াল ধরে ধরে আমরা পড়তে থাকি। কিন্তু আইটিতে এসে কি হয়, আইটিতে তো এখানে দেখা গেল এমসিকিউ নেচারের প্রশ্ন পরীক্ষা শুরু হয়েছে গত সেশন থেকে। তো অন্য যে আপনাদের 6টা সাবজেক্ট আছে ওই 6টাতে হলো রিটেন এক্সাম। তো তাহলে এইখানে কোথা থেকে এমসিকিউ হবে এইটাও যেমন একটা আনফরসিন এরিয়া। আবার এমসিকিউর ধরন কেমন হবে এটার একটা গাইডলাইন আমাদের দেওয়া আছে। কিন্তু এমসিকিউ যখন হবে তখন তো টপিকস ধরা হবে, তাহলে আইটি গভর্নেন্সের যে চ্যাপ্টার গুলো আমরা পড়বো বা যেগুলো আমাদের সিলেবাসে দেওয়া আছে, এই টপিকস গুলো সম্বন্ধে আমাদের যদি বেসিক গ্রো না করে, আমরা যদি সবগুলো টপিক সম্বন্ধে প্রপার আইডিয়া বা ইনফরমেশন না জানি, তাহলে এমসিকিউর উত্তর করা হয়তো আমাদের জন্য একটু কঠিন হতে পারে, বা আমরা হয়তো যদি মাল্টিপল চয়েস থেকে দিতে যাই ভুলও হতে পারে। তো তাহলে এইখানে দেখেন, যখন আমরা পরীক্ষায় রিটেন প্রশ্নের উত্তর দিই, মানে 10 মার্কের প্রশ্ন বা 5 মার্কের প্রশ্ন, আমরা কিছু অংশ লিখলেও 1-2 নাম্বার বা কিছু নাম্বার পাওয়ার সুযোগ থাকে। এটা তো আপনারা মোটামুটি পরীক্ষা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছেন যে বিভিন্ন পরীক্ষায় 10 নাম্বারের প্রশ্ন থাকলেও যদি আমরা পার্শিয়ালিও লিখতে পারি তাহলে দেখা যায় যে কিছু মার্কস এখান থেকে আসে। যখন হচ্ছে এরকম ইয়েস নো টাইপের প্রশ্ন, সঠিক উত্তর হলে উত্তর পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না, তাহলে আমি যদি 10টা ভুল উত্তর করি তাহলে এখান থেকে কোনো নাম্বারই পাওয়ার সুযোগ নাই। কিন্তু রিটেন এক্সামে 10 নাম্বারের একটা প্রশ্নের উত্তর কাছাকাছি কিছু লিখতে পারলেও আমাদের আসলে মার্কস এখানে পাওয়ার সুযোগ থাকে। তাহলে রিটেন এক্সামের সাথে আমাদের এই ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্সের বা আইটি গভর্নেন্সের যে এক্সাম, এটার কিছুটা তফাৎ বর্তমানে হয়ে গেছে। হয়তো সার্টিফিকেট লেভেলে সবগুলোই আমাদের এমসিকিউ ছিল, ওইখানে একরকম টেকনিক। আর প্রফেশনাল বা এই লেভেলে এসে আমাদের টেকনিক একটু পরিবর্তন করতে হবে, কারণ সার্টিফিকেট থেকে আমাদের এইখানে একটু ডিফারেন্ট টাইপের টেস্ট হবে। টেস্ট বলতে হচ্ছে পরীক্ষা যেটা নিবে ওই পরীক্ষার মধ্যেই তারা অ্যাডভান্স লেভেল চিন্তা করবে যে সার্টিফিকেটও অনেক সহজে আমরা পাশ করতে পারছি। সহজ বলতে হলে সব পরীক্ষাই কঠিন, বাট তুলনামূলকভাবে এটার চাইতে ওইটা একটু সহজ ছিল। কিন্তু এখন এসে আপনারা যখন এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতেছেন, হয়তো অনেকেই পরীক্ষা দিয়েছেন, আমার জানা নেই, তো তারা হয়তো দেখবেন যে সার্টিফিকেট লেভেলের যে প্রশ্নগুলো ছিল ওইটার সাথে এই প্রশ্নের গভীরতা বা ডেপথ অনেক বেশি। তাহলে আমাদেরকে শুরুতেই আমি কথাগুলি বলছি এই জন্য যে আমরা আসলে যদি সঠিক ট্র্যাকে বা সঠিক পদ্ধতিতে পড়ালেখা না করি তাহলে অনেক সময় দিলেও অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই সাবজেক্টের উপর আমাদের দখল পরিপূর্ণভাবে আসবে না, বা পরীক্ষা দেওয়ার আগে প্রিপারেশনটা নিজের স্যাটিসফ্যাক্টরি লেভেলে থাকবে না। ওই জায়গাগুলো কভার করার জন্য এত কথা বলা। তাহলে আমরা অন্য যে 6টা সাবজেক্ট পড়বো আমাদের এই প্রফেশনাল লেভেলে, যেটা আমাদের আগের অ্যাপ্লিকেশন লেভেল, তাহলে এইখানে এসে আইটির সাথে অন্যগুলোর কিন্তু একটু তফাৎ আছে, এটা তো আমরা ক্লিয়ার। জি স্যার। তো এইটার জন্য তাহলে কি কি ডিফারেন্ট স্ট্র্যাটেজি আমাদের হইতে পারে? কারণ একটু যদি আপনি বুঝে স্ট্র্যাটেজিক্যালি না আগান তাহলে অনেক সময় চলে যাবে, কিন্তু আমরা আমাদের যে টার্গেট সেটা অ্যাচিভ করতে পারবো না। আবার আমাদের ইনফরমেশন টেকনোলজিতে আরেকটা যে এরিয়া, মানে গ্যাপ, অন্য সাবজেক্টগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যায়,
কোন বছরে কি প্রশ্ন হয়েছে ওইটা সাজেস্টেড অ্যান্সারও পাওয়া যায়, কিন্তু ইনফরমেশন টেকনোলজিতে 150 মার্কের একটা 150 নাম্বার অফ কোশ্চেন দিয়ে একটা সাজেশন বানিয়েছে গত পরীক্ষার আগে। এইটা ছাড়া কিন্তু আর আমাদের হাতে ওরকম অফিসিয়াল কিছু নাই। তাহলে এইটাও আমাদের জন্য একটা মানে অসুবিধার জায়গা, অথবা এটা আমাদের জন্য একটা সমন্বয়হীনতা যে অন্য সাবজেক্টগুলোতে আমরা স্যাম্পল কোশ্চেন পাচ্ছি লাস্ট ফিউ ইয়ার্স এর, এটার ক্ষেত্রে কিছুই পাচ্ছি না, বা আমাদের কোশ্চেনটাও তারা শেয়ার করছে না। তাহলে এই জায়গাগুলোতে একটু মাথায় নিয়ে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ইনফরমেশন টেকনোলজি বা আইটি গভর্নেন্স আমাদের যেটাই পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা পাশের জন্য চিন্তা করতে হবে, পাশাপাশি আমাদের প্রত্যেকটা পাশ করার জন্য যে বেসিক টপিকস অনুযায়ী গ্রো করা লাগবে নিজেদের। এটা এখন সাজেশনে দেখেন আমাদের কি কি দেওয়া আছে। আমাদের রেফারেন্স বুকে বলে দিয়েছে কি কি পড়তে হইতে পারে বা কোন কোন জায়গা থেকে পড়ার সুযোগ আছে। সিসার রিভিউ ম্যানুয়াল, এটা তো আপনাদের কাছে নিশ্চয়ই আছে, না থাকলে আমি একটা সফট কপি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে ন্যাশনাল আইটি পলিসি 2018, এর সাথে আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006, এর সাথে অ্যামেন্ডমেন্ট গুলো আপডেটেড। এরপর একটা এরিয়া হাইলাইট করেছে এখানে যে আন্ডারস্ট্যান্ডিং ব্লক চেইন টেকনোলজি অ্যান্ড হোয়াট ইট মিনস ফর ইউর বিজনেস। তারপর একটা কেস স্টাডি টাইপের দেওয়া আছে ডিবিএস ইনোভেশন গ্রুপের ফিনটেক ইন জার্মানি, মানে ফিনটেক ইন জার্মানি এর একটা পাবলিকেশন থেকে এটা দেওয়া, এই জন্য নামটা এরকম, ওইখানে যে নাম ছিল ওই নামটাই এখানে ইউজ করা। তার মানে আমাদের ব্লক চেইন এবং ফিনটেক এই দুইটা এরিয়াতে খুব ভালোভাবেই দখল থাকতে হবে। এখান থেকে কতটুকু প্রশ্ন আসবে এটা আমরা আসলে ওইভাবে ডিফাইন করে বলতে পারবো না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ব্লক চেইন অ্যান্ড ফিনটেক এটা থাকা লাগবে আমাদের সুপার লেভেলে, বা যতটুকু আমাদের পক্ষে অ্যাচিভ করা সম্ভব প্রাইমারিলি। তাহলে আমাদের মেইন টপিকস বা মেইন এরিয়াগুলো দেখেন চলে গেছে ইনফরমেশন সিস্টেম বা আইসাকার যে বই, সেই সিসা ম্যানুয়াল রিভিউ ম্যানুয়ালে। এরপরে হচ্ছে আমাদের অ্যাক্ট অ্যাক্ট থেকে খুবই কম প্রশ্ন থাকে, দেখা গেছে যে এমনি ওয়েটেজ দেওয়া আছে 15, তার মানে 15 ওয়েটেজ থাকলে সর্বোচ্চ 15 বেশি তো যাওয়ার সুযোগ নাই। তাহলে আমাদের বড় এরিয়া সিসা রিভিউ ম্যানুয়াল, রিসেন্ট টপিকস এর মধ্যে ব্লক চেইন, ফিনটেক, এটার সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো ছোট ছোট টপিকস আসবে। আর প্র্যাকটিক্যাল কেসে বিজনেসের সাথে এটা ম্যাচ করানোর কি কি অপশন থাকতে পারে। আর আমাদের যে আইসিটি বা আইটি পলিসি দেওয়া আছে এই পলিসিটা অনেকটা একটু মুখস্থ করার মতো, কারণ এমন এমন প্রশ্ন আসে ওইখান থেকে যেটা আসলে বোঝার কিছু নাই কিন্তু মনে রাখতে হবে। কারণ এই পলিসির মধ্যে অনেকগুলো ডিভিশন আছে, ছোট ছোট অবজেক্টিভস আছে। মানে এই পলিসিতে 10টা অবজেক্টিভ আছে, 10টা অবজেক্টিভ এটা ওই সময়ের গভর্নমেন্ট তারা 2009 সাল থেকে নিয়েছিলেন, কিভাবে অ্যাচিভ করবেন, কোন বছরে কি অ্যাপ্রুভ হবে, আবার শর্ট টার্ম বা লং টার্ম বা মিড টার্মে কিভাবে এই টার্গেট গুলো অ্যাচিভ করবে, কোন কোন ডিপার্টমেন্ট কাজ করবে, এই প্রত্যেকটা ব্রেকডাউন ওইখানে দেওয়া আছে। বেশ বড় একটা টপিকস এটা, খুব বেশি বুঝার কিছু নাই, কিন্তু কিছু জিনিস মেমোরিতে রাখতে হবে বারবার পড়ে বা আমাদের শর্ট নোট করে মেমোরিতে রাখতে হবে। তাহলে সিসার রিভিউ ম্যানুয়াল আমরা কি কালেক্ট করতে পেরেছি বা আমাদের কাছে আছে? জি স্যার আছে। জি স্যার আছে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো ঝামেলা কমেই গেল, আমাদের অনেক কিছু সহজ হয়ে গেল। রেফারেন্স বুক গুলো আপনারা নীলক্ষেত থেকে অনেকেই সংগ্রহ করতে করতে পেরেছেন, রেফারেন্স বইটাও আমাদের কাছে আছে। তাহলে আমরা সরাসরি টপিক্সেই চলে যাই। তাহলে আমাদের প্রথম যে টপিকস আমাদের মডিউলে, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি পলিসি অ্যান্ড লজ। দেখেন আমরা এখানে কিছু এরিয়া ডিটেইল পেয়েছি, আমাদেরকে ইনস্টিটিউট থেকে গাইড করেছে যে যদি আমরা এই টপিকসটা পড়ি তাহলে যারা ক্যান্ডিডেট মানে আপনারা যারা এখানে পরীক্ষার্থী হবেন তাদের কি কি জানতে হবে বেসিক। নাম্বারে বলা আছে আইডেন্টিফাই দ্য পারপাস অফ আইটি পলিসিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসিজার ফর অ্যান অর্গানাইজেশন অ্যান্ড এসেনশিয়াল এলিমেন্টস অফ ইচ। ইচ বলতে যে প্রত্যেকটার স্ট্যান্ডার্ড পলিসি প্রসিজারের কি কি মিনিমাম বেসিক এলিমেন্ট থাকবে, এসেনশিয়াল এলিমেন্ট। কারণ ইনফরমেশন টেকনোলজির জন্য সেপারেট তো এরকম কোনো স্ট্যান্ডার্ড বা গাইডলাইন এখনো আমাদের দেশে অ্যাডপ্ট করে নাই বলতে হচ্ছে বাইরের কোনো দেশের গাইডলাইনও আমাদের কোনো অথরিটি এখনো সার্কুলার দিয়ে বলে নাই যে ইনফরমেশন টেকনোলজির জন্য আমাদেরকে এই স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। কাজে এটা আমাদের কাছে এখনো একটা গ্রে এরিয়া বা অসম্পূর্ণ জায়গা, যে আমরা কোনটাকে আমরা বেসিক রুলস ধরবো, কোনটাকে আমাদের ম্যান্ডেটরি রুলস ধরবো, বা কোনটা আমাদের কমপ্লায়েন্স, এগুলো এমন এখনো তেমন ভাবে কোনো গাইডলাইন আসে নাই। কিছু কিছু অর্গানাইজেশনের জন্য বাংলাদেশ ব্যাংক কিছু গাইডলাইন দিয়েছে, ইডরার জন্য কিছু গাইডলাইন আছে, এরকম সেপারেট সেপারেট ইন্ডিভিজুয়াল অথরিটি তাদের অর্গানাইজেশনের আন্ডারে যারা অ্যানলিস্টেড বা তালিকাভুক্ত বা লাইসেন্সড প্রাপ্ত তাদেরকে মনিটর করার জন্য তারা কিছু পদ্ধতি অবলম্বন করেছে, কিন্তু ওভারঅল আমাদের এই অডিটের জন্য বা আমাদের এই টেকনোলজির জন্য এরকম কিছু এখনো গ্রো করে নাই।
বি নাম্বারে আছে আইডেন্টিফাই দ্য রিলেভেন্ট লস রেগুলেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এফেক্টিং দ্য অর্গানাইজেশন। তাহলে এইখানে হচ্ছে আমাদের ওই যে উপরের যে আইনটা আমরা দেখে আসলাম 2006-এর আইন। তাহলে আইডেন্টিফাই দ্য রিলেভেন্ট লস রেগুলেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এফেক্টিং দ্য অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন বলতে এখানে সব ধরনের অর্গানাইজেশন, এখানে তো সব ধরনের অর্গানাইজেশনকে কভার করার জন্য লস রেগুলেশন এবং স্ট্যান্ডার্ডকে আমাদের ফলো করতে হবে, এবং এটাও খুবই বেসিক লেভেলে। সিতে দেওয়া আছে ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট অফ ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যু ইন ইনফরমেশন সিস্টেম। তাহলে ইনফরমেশন সিস্টেমের সঙ্গে আমাদের ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যু, এটা কিন্তু আমাদের কি বলে সার্টিফিকেট লেভেলেও এই থেকে কিছু অংশ ছিল অর্গানাইজেশনের সোশ্যাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে। তাহলে ডেমনস্ট্রেট দ্য ইম্প্যাক্ট অফ ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইস্যু ইন ইনফরমেশন সিস্টেম। তাহলে আগে ইনফরমেশন সিস্টেমের সাথে আমাদের অর্গানাইজেশনের কোন কোন জায়গায় এগুলো কনফ্লিক্ট করে বা এটার ইম্প্যাক্ট কি হইতে পারে, ইম্প্যাক্ট হওয়ার পরে এটার ইফেক্ট কি হইতে পারে। দেন লাস্ট নাম্বার হচ্ছে আমাদের ডিসকাস দ্য ডিফারেন্ট প্রভিশন অফ ন্যাশনাল আইটি পলিসি 2018, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2009। এখানে একটা গ্যাপ হচ্ছে যে আমাদের আইনটা হলো 2006-এর, বাট আমাদের এই বইতে লেখা হলো 2009-এর। তো এটা আসলে একটা হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক বন্য কিছু, আমি জানি না। কারণ আমাদের সিলেবাসে সাজেশনে সব জায়গায় হলো আমাদের বই হলো 2000, আইনটা হলো 2006-এর। এখানেও দেখেন ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট 2006, আর ওইখানে হয়ে গেছে 2009। এটা হয়তো ইনস্টিটিউটে বললে জানা যাবে যে কোনো প্রবলেম আছে কিনা। আর ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট বলতে আমাদের সেপারেট কোনো আলাদা করে অ্যাক্ট এখনো নাই। একটা আছে ইনফরমেশন রাইট অ্যাক্ট, ওইটাও আমরা শেয়ার করবো, কারণ আমাদের যে রিলেভেন্ট ল এবং রেগুলেশনের কথা বলা হয়েছে ওইটাও আমরা এক ফাঁকে শেয়ার করব, আমরা দেখে নিব। তাহলে এই যে আমাদের মূল টপিকস গুলো যে আমরা লার্নিং অবজেক্টিভ 1-এ ইনফরমেশন টেকনোলজি পলিসি অ্যান্ড লজ এর আন্ডারে কি কি পড়বো, এই অংশটুকু আমরা বুঝতে পারছি কিনা বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। জি স্যার। তো আমাদের যে আইসিটি পলিসিটা, এটা হচ্ছে মূল বইটা বাংলায়, মূল বই আসলে মূল পলিসিটা বা গাইডলাইনটা বাংলায়। এখানে দেখেন বলা আছে যে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2015, এটাই হচ্ছে মূল। এরপরে অ্যামেন্ডমেন্ট ভার্সন আসছে 2018 পর্যন্ত। এর আগে 2009-তে আমাদের সিমিলার আরেকটা আইসিটি পলিসি ছিল। তাহলে 2009-এর আইসিটি পলিসি, 2015 আইসিটি পলিসি, এরপরে অ্যামেন্ডেড ভার্সন, ভার্সন, আপডেটেড পার্টটুকু। তাহলে এইখানে বাংলা পড়লে যেমন আমাদের বুঝতে একটু কঠিন হবে। কঠিন হবে বলছি এই কারণে যে আমাদের পরীক্ষা পদ্ধতি যেহেতু ইংরেজিতে, তাই যা ইংরেজিতে পড়লে সেই সরাসরি শব্দগুলি বা আমাদের সেন্টেন্সগুলি বুঝতে সহজ হবে। এই বাংলা এটা হচ্ছে আমাদের রেফারেন্স হিসাবে ইউজ করতে হবে, এইটার কোনো অংশই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এই অবজেক্টিভ গুলো মানে এখানে যে উদ্দেশ্যগুলি বলা আছে, অবজেক্টিভ 10টা অবজেক্টিভ আছে, এই অবজেক্টিভ গুলো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই কমপ্লাই করা লাগবে, যেন যখন আমাদের এটা রিলেটেড প্রশ্ন আসে, এমসিকিউ আসে। কিছু স্যাম্পল এমসিকিউ আমরা হয়তো পরের ক্লাসে শেয়ার করব।
দেখেন এখানে আমরা একটা ছক দেখাচ্ছি, এইটার উপরেও অনেক প্রশ্ন আসে। কর্মপরিকল্পনা ছক বা আমাদের যে অবজেক্টিভ গুলো আছে এগুলো, সরকার এটা কেন অবজেক্টিভটা নিয়েছে, এটার মাধ্যমে সাধারণ জনগণের কি বেনিফিট হতে পারে, বা তাদের এই অবজেক্টিভ গুলো বা এই পলিসিটা বাস্তবায়নকারী সংস্থা বা প্রাথমিকভাবে বাস্তবায়নকারী কারা হবে, প্রত্যাশিত কি ফলাফল এখান থেকে পেতে পারে সরকার আফটার ইমপ্লিমেন্টেশন। এরপরে স্বল্প মেয়াদে মানে শর্ট টার্মে কি কি কাজ করবে, কি বেনিফিট হবে, মিড টার্মে কি হবে এবং লং টার্মে কি হবে। এটারই একটা ইংরেজি ভার্সন আছে, ওটা আমরা দেখবো মূলত। তাহলে আমাদের আইসিটি পলিসির মেইন ভার্সন, প্রাথমিক ভার্সন ছিল হচ্ছে 2009, তারপর 2015, আর লাস্ট হচ্ছে 2018-এ আপডেটেড অ্যামান্ডেড ভার্সন। তাহলে আমরা বাংলাটা রেফারেন্স বইটা আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু বাংলা আমরা পড়বো না, কারণ বাংলা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে। এর পরের ভার্সনটা আমাদের হচ্ছে ডিসেম্বর 15, 2018 সালে পাবলিকেশন, এবং এটাও গ্যাজেট আকারে পাবলিশ। এটারও মূল মূল ভার্সনটা বা প্রাথমিক ভার্সনটা যেটা বেসিক, সেটা বাংলায়। এখানেও একই রকম ওই 10টা টপিকসকে নিয়েই আমাদের হাইলাইট করা হয়েছে, পাশে সাথে সাথে আরো কিছু নতুন করে অ্যাড করা হয়েছে, কারণ তখন বিজনেসের বা ইনফরমেশন টেকনোলজির এরিয়াটা আরেকটু ব্রড হয়েছে এবং ওই অবজেক্টিভ গুলোর সাথে নতুন কিছু শব্দও যুক্ত হয়েছে। তাইলে এখানেও আমাদের একটা বাস্তবায়নকারী সংস্থা থাকবে, তাদের কিছু প্রাইমারি অবজেক্টিভ থাকবে, প্রাইমারি টাস্ক থাকবে, এবং ফাইনালি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী তারা এটা প্ল্যান করে অ্যাচিভ করার চেষ্টা করবে। এখানেও আগের যে আমরা ছকটা দেখলাম, ওই ছকের অনুকরণে একই রকম এখানে কিছু আপডেটেড ভার্সন আসছে। তাহলে এখানে দেখেন আমাদের কি বলা আছে করণীয় বিষয়। এখানে যে আমাদের অবজেক্টিভ গুলো আছে 10টা বা আপডেটেড 12-13টা, এখান থেকে প্রাথমিক বাস্তবায়নকারী সংস্থা কি কি ফলাফল পাওয়া যাবে এটা প্রপার ইমপ্লিমেন্ট করতে পারলে স্বল্প মেয়াদে কি বেনিফিট, মধ্যমেয়াদে কি বেনিফিট, দীর্ঘমেয়াদে কি বেনিফিট। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে স্বল্প মেয়াদেই তাদের বেনিফিট বা অ্যাচিভমেন্ট 100%। এটার একটা কারণ হচ্ছে, কারণ কোনো প্রকল্প একদম শুরুতেই স্বল্প মেয়াদে 100% অ্যাচিভ হয় না। যেহেতু এটা 2009 সাল থেকে ইমপ্লিমেন্টেড একটা প্রক্রিয়া, 9, এরপরে 15, এরপর 18, যে আগে থেকে অনেকগুলো কাজ শেষ হয়ে গিয়েছে। এই জন্য ওই প্রকল্পগুলো বা ওই যে ইমপ্লিমেন্টেশন টাস্ক গুলো, এগুলো এসে এই প্রকল্পের স্বল্প মেয়াদেই 100% অর্জন হয়ে যাওয়ার কথা নিয়ম অনুযায়ী। এই জন্য এটাতে স্বল্প মেয়াদে দেখা গেছে যে 100% অর্জন দেখায় দেওয়া হয়েছে। তাহলে স্বল্প মেয়াদের পার্টটা হচ্ছে যে 3 বছরের মধ্যে, মধ্যমেয়াদেরটা 5 বছরের মধ্যে, আর দীর্ঘমেয়াদেরটা 10 বছরের মধ্যে। এইভাবে এই গাইডলাইনটা, পরিকল্পনাটা, অ্যাকশন প্ল্যানটা নেওয়া ছিল। এই অনুযায়ী তাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো হয়েছে আইসিটি মন্ত্রণালয় থেকে। এখন আইসিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে হয়তো কারো পার্সোনাল লেভেলে অবজেকশন থাকতে পারে, বাট আমাদের যেহেতু পরীক্ষার জন্য পড়া, কাজে গাইডলাইনে যা আছে এটাই জাস্ট জানতে হবে আমাদেরকে। এখন প্র্যাকটিক্যালি কি ইমপ্লিমেন্ট হয়েছে, কতটুকু আমরা অর্জন করতে পেরেছি, সেটা হয়তো অন্য বিষয়, ওটা এখানে আমরা কথা বলতে পারি, কিন্তু এটা নিয়ে সমাধান করা যাবে না। তাহলে এই ডকুমেন্টটাও আমি সরাই দিচ্ছি, আরেকটা আমরা শেয়ার করব।
আমরা এখন যে ডকুমেন্টটা দেখছি বা আমাদের যে আইনটা দেখছি, এটাই আমাদের মূল আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 নামে এটাই পাবলিশ। এবং এটা 2006 সাল থেকে অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সর্বশেষ গত বছরও কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এইটাতে আমাদের অনেকগুলো ধারা আছে, অনেকগুলো টপিকস আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। এটা আমাদের একটু বেশি সময় নিয়ে পড়তে হবে, কারণ আইন অনেক সময় আমাদের সরাসরি মুখস্থ থাকে না, বা মুখস্থ করলেও ভুল হয়ে যেতে পারে। তো আমরা দেখেছি যে বিভিন্ন সময় একদম সেকশনের নাম্বার ধরে প্রশ্ন এসেছে। তো সেকশনের নাম্বার ধরে যদি প্রশ্ন হয়, তাহলে আইনটার উপর আমাদের একটা বিশেষ রকমের দখল থাকা দরকার। তো এই আইনটাও, মূল আইনটা বাংলায়। তো এটার আবার একটা ইংরেজি ভার্সন আছে, ওইটা গ্যাজেট আকারে পাবলিশ হয়নি, কিন্তু ওইটা অফিসিয়াল ভার্সন। কারণ যেহেতু আইসিটি নিয়ে অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করে, এই জন্য শুধু এই আইনটা বাংলায় না রেখে অফিসিয়াল ভার্সনটাও ইংরেজিতে হয়েছে, বাট মূল গ্যাজেটটা হচ্ছে বাংলা। আমরা ইংরেজি ভার্সনের বইটাতে চলে যাই। একটু আগে আমরা যে আইনটা দেখলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট বা তথ্য প্রযুক্তি আইন 2006, ওইটার একটা অফিসিয়াল ইংরেজি ভার্সন। এই ভার্সনটাই মূলত আমরা পড়বো, এর সাথে কিছু অ্যামেন্ডমেন্টও পড়বো। তো মূল আইনটা আগে জানতে হয়, তারপরে আমরা যদি সংশোধনীগুলো বা ওগুলো জানি, তাহলে আমাদের জন্য লিঙ্ক করতে সহজ হবে যে আসলে কোনটার সাথে কি কি অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এখন এই আইন পড়ার পদ্ধতি কি, আমরা একটু এটা নিয়ে আলোচনা করতে চাই। কারণ আমরা তো আরো আইন পড়ি, ইনকাম ট্যাক্সের আইন পড়ি, বা বিজনেস ল গুলি পড়ি, বা অন্যান্য ল যদি পড়তে হয় সেগুলোও পড়ি। তো আমাদের পড়ার পদ্ধতি কি হবে একটু আমরা শেয়ার করি। আপনাদের একটু মতামত জানতে চাই যে এই আইনটা পড়ার পদ্ধতি কি হবে, কিভাবে আমরা পড়লে এই আইনটা সঠিকভাবে আমরা আন্ডারস্ট্যান্ডিং এবং মেমোরিতে রাখতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা আগে দেখা গেছে আমরা সিএল এর সময় কোম্পানিজ অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট এগুলো পড়েছিলাম। তারপর ট্যাক্সের জন্য ইনকাম ট্যাক্স, ফাইন্যান্স অ্যাক্ট এগুলো পড়েছিলাম। তো আমরা এভাবে পড়েছিলাম আমি নিজে, যে 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 এরিয়াগুলা ফোকাসের বিষয় ওগুলা একটু বেশি জোর দিয়ে পড়েছিলাম, আর যেগুলা মোটামুটি জানার বিষয় জাস্ট ওগুলা জেনে গিয়েছিলাম। আমাদের যখন ক্লাস হয়েছিল মানে কোম্পানিজ অ্যাক্টে, তো স্যার মানে দেখতাম যে স্যার বলে বলে আমাদেরকে পড়াতো যে এভাবে এভাবে। তো স্যার যে পড়াতো ও এগুলা না মেমোরিতে থেকে যায়, মানে নিজে পড়ার থেকে যখন স্যারের মুখ থেকে শুনি বা টিচার বলে, তখন না ওই জিনিসগুলো না অটোমেটিক মেমোরিতে সেট হয়ে যায়। পরে যদি জাস্ট একবার তাকাই, মনে হয় যে না এটা আমার পড়া আছে, পরীক্ষার হলে এমনিই মনে পড়ে যায় স্যার, যে হ্যাঁ স্যার তো এইভাবে পড়াইছিল। তার মানে স্যারকে পড়াইতে হবে এখন আমাদের থেকে। ডেফিনেটলি। এটা এটা আপনি খুব ভালো বলছেন, ভালো বলছেন। তার কারণ কি, আমরা যারা এখানে ফ্যাসিলিটেটর হয়ে আসি, আমাদেরকে আপনারা শিক্ষক স্যার যাই বলেন, যে শব্দই হোক, আমরা কিন্তু আসলে বেশি দূর পড়াইতে পারি না। দেখেন আমাদের ক্লাস থাকে কয়টা, আমাদের হচ্ছে সব মিলিয়ে ক্লাস থাকে 20টা। 20টা ক্লাসের মধ্যে দেখা যায় যে অনেক সময় কিছু ক্লাস মিস হয়, আমরাও অনেক সময় ব্যস্ততার কারণে সঠিক সময় শুরু করতে পারি না, তাহলে ইফেক্টিভ ক্লাস কিন্তু তাহলে আরো কিছু কমে যায়, মানে সময়েরও কিছু আমাদের নষ্ট হয়। এটা একটা এরিয়া। আবার আরেকটা এরিয়া হচ্ছে যে 20টা ক্লাসের মধ্যে দুইজন টিচার থাকেন বা দুইজন ফ্যাসিলিটেটর থাকেন, তারা টপিকস গুলো ভাগ করে নেন। ডেফিনেটলি সব টিচারের ডেলিভারি বা সব টিচারের ওয়ে অফ ডেলিভারি একরকম হবে না, বা সবার কাছে সবকিছু পছন্দ হবে না। এখানেও কিন্তু কিছু ইন্টারাপশন
হইতে পারে সম্ভাব্য ক্ষেত্রে। তাহলে এই 20টা ক্লাসের মধ্যে বা 18টা ক্লাসের মধ্যে একটা পুরো প্রফেশনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া কি সম্ভব? আসলে স্যাররা কতটুকু পড়াইতে পারে? স্যারদের দায়িত্ব ওইটুকুই যে আপনাদেরকে আসলে সঠিক পথে নিয়ে যাওয়া, বা আমরা কিভাবে পড়তেছি পরীক্ষা পদ্ধতির সাথে আমাদের পড়াটাকে অ্যালাইন করা। এটা আমার কাছে মনে হয় যে একটা বড় এরিয়া। এই জন্য আমি শুরুর দিকে বা প্রথম ক্লাসে একটু বেশি সময় নষ্ট করি বা আপনাদের সাথে ইন্টারাক্ট করার চেষ্টা করি। তাইলে হয় কি, পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের ডিমান্ড কি এটা আমি কিছুটা বোঝার চেষ্টা করি, এবং আমি ওপেন করে দিই যে আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারবেন টপিকস রিলেটেড। যদি টপিকস রিলেটেড কোশ্চেনের সঠিক উত্তর বা আমার কাছে এটার এরিয়া জানা থাকে তাহলে আমি তো বলতে পারবো, না জানা থাকলে আমি হয়তো একটা নোট নিয়ে নেক্সট ক্লাসে ডেলিভারি করার চেষ্টা করবো। কারণ এটা আসলে ইনস্ট্যান্টলি যদি আমার জানা না থাকে আমাকে হয়তো একটু সময় নিতে হবে। তাহলে যেটা হয় যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার একটা ভালো রকমের অপরচুনিটি ক্রিয়েট হয়। আর আমরা যদি কিছু সিলেবাস ধরে, নোটস ধরে বা আমাদের হ্যান্ড আউট ধরে আগাইতে থাকি, তাহলে হয় কি, পুরো চ্যাপ্টারটা সম্বন্ধে ওভারভিউ একটা করার সুযোগ থাকে না। যেটা হয় যে ইম্পর্টেন্ট টপিকসটা নিয়ে ওভারভিউ করার সুযোগ থাকে। তো এই জন্য আপনারা যেহেতু প্রফেশনালি পরীক্ষা দিচ্ছেন, অলরেডি একটা পার্ট পার করে আসছেন, পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা পদ্ধতি সম্বন্ধে ভালো আইডিয়া আছে, তো আমার ইয়ে থাকবে যে এর আগে যে সার্টিফিকেট লেভেল আমরা পাস করেছি ওইটার সাথে এটা মেলানো যাবে না। ওইটার চাইতে এটাকে একটু ডিফারেন্টলি চিন্তা করা লাগবে। পরীক্ষায় পাশ করতে পারবো না কখনোই এই চিন্তা মাথায় আসবে না, বাট মনে করতে হবে যে এই পরীক্ষাটা আগের চাইতে আরো একটু বেশি ডিটেইল হবে। মানে আগের যেরকম আমরা খুব সহজে এমসিকিউ করার সুযোগ পেয়েছি, এখানে এমসিকিউ আরো ট্রিকি হবে, বা যেটা রিটেন এক্সাম ওইখানেও অনেক ট্রিকি কোশ্চেন হবে, যে কোশ্চেনগুলো সঠিক সময়ে 3 ঘন্টার মধ্যে বা যে পরীক্ষার যতটুকু সময় ওর মধ্যে সব উত্তর করতে পারাটাই হচ্ছে আমাদের মূল টেকনিক বা মূল টার্গেট। তো এই জায়গাটায় দেখা গেছে যে আপনার একসঙ্গে আরো 6টা সাবজেক্ট পড়তে হচ্ছে, দিনে 3 ঘন্টার ক্লাস চলতেছে মিনিমাম, কখনো কখনো হলিডেতে 6 ঘন্টা 7 ঘন্টার ক্লাস হয়। এরপরে আপনারা হয়তো কোনো ফার্মে কাজ করেন বা কেউ হয়তো জব করেন বা পার্সোনালি কিছু আরো কাজ থাকে, এত কিছুর পরে এই 3 মাসের মধ্যে এই 7টা টপিক্সের উপরে বা 7টা সাবজেক্টের উপরে ওভারঅল প্রিপারেশন নিতে গেলে অবশ্যই আপনাকে পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। এটা সাধারণভাবে আমরা বলতে পারি যে আপনি সব ক্লাস অ্যাটেন্ড করলে ভালো হবে, কিন্তু একটা ক্লাসে অ্যাটেন্ড করার পরে যদি ওই টপিকসটা নিয়ে আপনি পরবর্তীতে দেখার সুযোগ পান এবং পরের ক্লাসে আইসা ওই ফ্যাসিলিটেটরকে বা শিক্ষককে প্রশ্ন করতে পারেন, স্যার আমি এই জায়গায় বুঝতে পারি নাই, তাহলে ওই সাবজেক্টের টপিকসের উপরে আপনার যে প্রিপারেশন হবে অন্যগুলোতে ওটা হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমরা মানে বিলিভ করি। কেউ যদি দ্বিমত থাকে বলতেই পারেন, এটা আমরা বিলিভ করি। কাজেই আমার ওয়ে অফ ডেলিভারি বা ওয়ে অফ থিঙ্কিংটা এমন থাকে সব সময় যে আইসিটি রিলেটেড ভয় বা শঙ্কা যদি কারোর থাকে ওইটা আগে দূর করতে হবে। কিভাবে আইসিটি পড়ে সহজে পাশ করা যাবে, টেকনোলজি বা আমাদের এই গভর্নেন্স ওইটাকে সহজ করতে হবে। তারপরে হইতেছে এইটা যে অন্য সাবজেক্টের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এইটাকে আপনার মাধ্যমে ঢুকাতে চেষ্টা করব। আপনি হয়তো পুরোপুরি আমার সাথে একমত নাও হতে পারেন, বাট আমার থিঙ্কিংটা হচ্ছে এমন যে অন্য সবগুলো টপিকসের চাইতে এই আইটি গভর্নেন্স ছোট বা কম মূল্যবান বিষয় না, এটা আরো বেশি মূল্যবান বিষয়। কারণ আপনার যে এনভায়রনমেন্টে আপনি জব করেন বা কাজ করেন ওইখানে অন্য কিছু না থাকলেও অ্যাটলিস্ট ফাইন্যান্স অ্যাকাউন্টস ডিভিশন অটোমেশনটা আছে। মানে এখন আর ওই হাতে কলমে লিখে কেউ কোনো অ্যাকাউন্টিং বা ইনফরমেশন রেকর্ড মেনটেন করে না। তাহলে দেখেন যে একটা অর্গানাইজেশনে, বিজনেস অর্গানাইজেশন নিয়ে আমাদের আলোচনা, ওইখানে সেলস অটোমেশন নাও থাকতে পারে, প্রোডাকশন অটোমেশন বা সার্ভিস অটোমেশন না থাকতে পারে, হ্যাঁ, বা বাজেট অটোমেশন না থাকতে পারে, বাট অ্যাকাউন্টিং বা বেসিক রেকর্ড কিপিং এখানে অটোমেশন মিনিমাম থাকবে। মানে খুবই কম মূল্যের বা খুবই সিম্পল সফটওয়্যার হইলেও থাকবে, অথবা অ্যাটলিস্ট ট্যালি বা কেউ কেউ হয়তো এক্সেলে একটা অ্যাডভান্স লেভেলে ব্যবহার করে। কাজেই দেখা গেছে যে ইনফরমেশন টেকনোলজি বা আমাদের এই আইটি গভর্নেন্সের ব্যবহার প্রত্যেকটা অর্গানাইজেশনে আছে। মানে আপনারা এটাকে এইভাবে চিন্তা করেন কিনা? জি স্যার। দুর্বল হয়ে গেল ভাই জাহিদ হাসান নাকি? জি স্যার। দুর্বল হইলে হবে না। আমরা শুরু থেকেই চেষ্টা করছি, আমার যে আলোচনাটা এরকম, আমরা প্রথম ক্লাসটা একটু বেশি সময় নিব, নষ্ট করবো আর কি আপনাদের। আমার শুরু থেকেই টার্গেট থাকে যে আপনাদের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার, আপনারা কি চান আমি কি চাই, অথবা আপনারা যেটা চান আমি সেটাই দিব। তাহলে হবে কি, যে আমরা প্রয়োজন হলে একটা এক্সট্রা ক্লাস করি, অনেক সময় আমি এরকম করেছি এক্সট্রা ক্লাস। তাহলে যেটা হয় যে ওই ক্লাসে এসে অন্য যে কোনো টপিকস নিয়ে আলোচনা করা যায়। অন্য টপিকস বলতে হলে আমাদের সিলেবাসের মধ্যেই, অন্য সাবজেক্ট নিয়ে না, সিলেবাসের টপিকস গুলো নিয়ে আলোচনা করা যায়, আমরা ওপেন ডিসকাশন করতে পারি। এবং আমরা চাই এরকম যে আপনি পড়বেন, পড়ে নোট করবেন, যে এরিয়াগুলো আপনি সহজে বুঝতে পারছেন না আমরা চেষ্টা করবো এটার রিলেটেড এক্সাম্পল দিয়ে বা রিলেটেড ডেফিনেশন দিয়ে
বা ওপেন মার্কেটে যদি ওইটার কোনো জার্নাল টপিকস রিলেটেড পাবলিকেশন থাকে, সেটা দিয়ে আমরা চেষ্টা করবো যেন আমরা একটা কনফিডেন্ট নিয়ে ইনফরমেশন টেকনোলজি গভর্নেন্স পরীক্ষায় প্রিপারেশন নিয়ে পরীক্ষার দিন যাইতে পারি। কোনো ভয় নিয়ে অর্ধেক সংখ্যা নিয়ে আমরা পরীক্ষার হলে যাব, এটা আমি চিন্তা করি না। এটাই হচ্ছে প্রথম ক্লাসের মূল টার্গেট। যাই হোক, যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম আলোচনা, যে আমরা এই আইনটা কিভাবে পড়বো, আমি সহজ করে দিই, আমার পদ্ধতিটা বলি। এই আইনটা আমরা আসলে 10 দিনে পড়বো, একদিনে পড়বো না। মানে আমরা যতগুলি ক্লাস করবো প্রতিটা ক্লাসে এই আইন নিয়ে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করবো। এখন আপনারা যদি মনে করেন যে না আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, তাহলে ওইটা বাদ। তাহলে আমাদের এই আইনের যতগুলি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলি আমরা প্রথমে নোট করব আমাদের মতো করে। চ্যাপ্টারের সাথে কতগুলি সেকশন আছে, সেকশনগুলিকে আমরা নোট করব। এবং এই সেকশনগুলির মধ্যে দেখবেন যে অনেক টপিকস আছে যেগুলো থেকে প্রচুর কোশ্চেন হয়েছে এর আগে। আমরা যদি এর প্রশ্ন দেখি, এর আগে যখন রিটেন এক্সাম ছিল, যেগুলো আমাদের ওয়েবসাইটে আছে আইসিএবির, দেখবেন যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং বিভিন্ন জায়গায় সরাসরি সেকশনে নাম্বার ধরে বলা আছে যে 36-এ কি আছে, বা ডিজিটাল সার্টিফিকেট কত ধারায় আছে, ডিজিটাল সার্টিফিকেটের মেইন কম্পোনেন্ট গুলো কি, ডিজিটাল সার্টিফিকেটের ইস্যুয়ার কে। এরকম করে তারা স্পেসিফিক প্রশ্ন করেছে। তারপর আপিল ট্রাইব্যুনাল নিয়ে, তারপর বিভিন্ন ধরনের পেনাল্টি, বিভিন্ন ধরনের রিজন গুলি লিখে ওটার পেনাল্টি কি হবে, বা সিনারিও বেস কোশ্চেন হয়েছে। তাইলে আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি একটাকে একটু নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার, তারপরে পরীক্ষায় কি হবে আমরা পরেরটা পরে দেখব। তাহলে আমাদের যেহেতু আজকে প্রথম অংশ আছে এই আইন নিয়ে আর আমাদের আইসিটি পলিসি নিয়ে, তাহলে আমরা আইসিটি পলিসি আর আইন এই দুইটাই আজকে পড়বো। আমাদের হচ্ছে যে দুইটা পার্ট, একটা হচ্ছে ল, এবং ল এর সাথে কিছু অ্যাসোসিয়েট এক্সপ্লানেশন। প্রত্যেকটা ল এর কিছু ডেফিনেশন থাকে, যে কোনো ল এর যখনই কোনো আইন হয়, ল পাবলিকেশন যায়, গ্যাজেট যায়, তার 1 নাম্বার সেকশনটা থাকে ওই আইনটার নাম, এবং ওইটা কোন তারিখ থেকে ইফেক্টিভ হবে, নির্দিষ্ট তারিখ অথবা ইমিডিয়েট ইফেক্ট এভাবে বলে দেওয়া থাকে। 2 নাম্বারে থাকে কিছু ডেফিনেশন। আমাদের এই আইনের একটা কমন ডেফিনেশন এবং ইম্পর্টেন্ট ডেফিনেশন হচ্ছে ডিজিটাল সিগনেচার। মূল কাজটা শুরু হয়েছে এই জায়গা থেকে। আর একটা হচ্ছে যে সিকিউরিটি, যে আমাদের ইনফরমেশন টেকনোলজি যেটা আমরা ভারত বা বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করছি, এটার সিকিউরিটি। তাহলে আমরা যে আইটি গভর্নেন্স পড়তেছি, আসলে গভর্নেন্স জিনিসটা কি, এটা একটু ক্লিয়ার হওয়া দরকার, যে আমরা সবাই এটা জানি কিনা যে আমাদের আইটি গভর্নেন্সের মেইন টপিকসটা কি, গভর্নেন্স বলতে আমরা কি বুঝি। বা আপনারা যদি এরকম প্রশ্ন হয় হোয়াট ইজ গভর্নেন্স, তাহলে উত্তরটা কি হবে এক লাইনে, যেহেতু আমাদের শর্ট কোশ্চেন টাইপের এক্সাম হবে। গভর্নেন্সের ডেফিনেশনটা আমরা একটু ক্লিয়ার হই। আপনি বলেন না, অসুবিধা না, যার যতটুকু জানা আছে। আমরা ইন্টারেক্টিভ না হলে এমনি অনলাইনে অফলাইনে ক্লাস, কেউ হয়তো মনোযোগী কেউ মনোযোগী না, এই জন্য নিজেরা একটু অ্যাক্টিভ থাকি। তাহলে আমাদের ডেফিনেশনটা কি একটু খেয়াল করে বলতে পারবেন কেউ, গভর্নেন্স কি? এমন হয়ে গেল না যে আমরা আইটি গভর্নেন্স পড়তেছি কিন্তু এটার ডেফিনেশনটা কেউ আমরা বলতে চাচ্ছি না। আমি জানি আপনারা জানেন কিন্তু বলতে চাচ্ছেন না, কারণ কি? এমনি আমি শেয়ার করি, তারপর আপনারা আমাদেরকে গাইড করেন যে আমরা সঠিকটা বলতে পারি কিনা। গভর্নেন্স কখন এনশিওর করা হয়, যখন আসলে কোনো নির্দিষ্ট স্ট্রাকচার থাকে, অথবা হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক থাকে, ওই ফ্রেমওয়ার্কটা আমাদেরকে কমপ্লাই করতে হবে। তাহলে গভর্নেন্সের মূল পার্ট হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক বা একটা সুনির্দিষ্ট নীতিমালা বা একটা স্ট্রাকচার, যেটা আমাদেরকে ফলো করতে হবে, ফলো করে আমাদের ওই কাজগুলো করতে হবে। তাহলে এরকম হতে পারে: এ ফ্রেমওয়ার্ক দ্যাট এনশিওর
অর্গানাইজেশনস আইটি ইনফ্রাস্ট্রাকচার, তাহলে নতুন একটা শব্দ ঢুকে গেল, ইনফ্রাস্ট্রাকচার। তাহলে এতক্ষণ আমরা বলছিলাম ইনফরমেশন টেকনোলজি, তার সাথে ঢুকে গেল ইনফ্রাস্ট্রাকচার। তো আমাদের প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের বা অর্গানাইজেশনের টার্গেটই থাকে তার 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 অবজেক্টিভটাকে অ্যাচিভ করা। তাহলে সে অবজেক্টিভ অ্যাচিভ করতে হলে ওর কিছু বেসিক রুলস রেগুলেশন মেনে চলতে হবে। সিমিলারলি আমাদের এই আইটির ক্ষেত্রেও যদি কোনো এনভায়রনমেন্ট এমন হয় যে ওই অর্গানাইজেশনটা আইটি এনভায়রনমেন্টে অপারেশন চালাচ্ছে, পরিচালনা করতেছে, তাহলে তার কিছু আইটি গভর্নেন্স মেনটেন করতে হবে। গভর্নেন্সের মধ্যে অনেকগুলো পার্ট থাকতে পারে, জেনারেল পার্ট বা অ্যাডভান্স লেভেলে স্পেসিফিক পার্ট থাকতে পারে। শুধু গভর্নেন্স যখন বলি তখন আমাদের এরকম হবে যে এ ফ্রেমওয়ার্ক দ্যাট এনশিওর অ্যান অর্গানাইজেশনস ইন আইটি ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আইটি ইনফ্রাস্ট্রাকচারকে সে কি এনশিওর করবে? এনশিওর করবে কি ওর রিসোর্স যেগুলো আছে এগুলোকে সে অ্যালাইন করবে বিজনেসের অবজেক্টিভের সাথে বা বিজনেসের গোলের সাথে। তাহলে বিজনেসের গোল বা অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য আমাদের যদি কোনো ফ্রেমওয়ার্ক, ইনফ্রাস্ট্রাকচার বা কোনো পলিসি গাইডলাইন আমরা ইমপ্লিমেন্ট করি, ওইটাই আমাদের জন্য গভর্নেন্স। এবার কি আমরা মোটামুটি বেসিকটা বুঝতে পারছি? জি স্যার। তাহলে একটু কেউ একজন বলেন দেখি, আমরা একটু শুনে বোঝার চেষ্টা করি যে আমরা এক মার্কেট এমনই প্রশ্ন হইতে পারে যে হোয়াট ইজ আইটি গভর্নেন্স, তাহলে আমি কি উত্তরটা দিব? স্যার আইটি গভর্নেন্স হচ্ছে কোনো কিছু পরিচালনার একটা কাঠামো, যে কাঠামোটা ইনশিওর করে যে আমার সবকিছু ঠিক মতো আমার লক্ষ্যের সাথে অ্যালাইন হচ্ছে কিনা। তাহলে এইটারে একটু আমরা সুন্দর করে ইংরেজিতেই বলার চেষ্টা করি, দেখি কি হয়। অন্য কেউ আমাদেরকে হেল্প করতে পারেন তাইলে অ্যাটলিস্ট আমাদের Sir, শেখা হবে। it governs IT laws and regulations in IT infrastructure. সুন্দর একটা শব্দ আমরা বারবার শুনতেছি, আইটি ইনফ্রাস্ট্রাকচার। তাহলে ইনফ্রাস্ট্রাকচারের কম্পোনেন্ট কি কি? ইনফ্রাস্ট্রাকচারটা তাহলে আসলে কি? Physical যদি infrastructure. ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ক্লিয়ার না হই তাহলে তো ওইটার এগেনস্টে আমরা পলিসি গাইডলাইন ইমপ্লিমেন্ট করতে পারবো না। স্যার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হতে পারে যে অর্গানাইজেশনের আইটি রিলেটেড এনভায়রনমেন্ট, আইটি রিলেটেড অবজেক্টিভ, আইটি রিলেটেড যে কাজগুলো সব কিছু মিলেই হচ্ছে ওর আইটি ইনফ্রাস্ট্রাকচার। একদম ঠিক আছে, জাস্ট এর সাথে আমরা আরেকটু সংযোজন করতে পারি যে আমাদের যদি অপারেশনটা ইনফরমেশন টেকনোলজি এনাবল্ড হয় কোনো অর্গানাইজেশনে, তাহলে ওই অর্গানাইজেশনে এই আইটি অপারেশনটা পরিচালনা করার জন্য ফিজিক্যাল এবং ভার্চুয়াল, ভার্চুয়াল বলতে আমরা যেটা দেখি না, যেটা আসলে ইনট্যাঞ্জেবল, এই দুইটার সমন্বয় এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার। তাহলে কিরকম হয় যে ইনফরমেশন টেকনোলজিতে কোনো বিজনেস অপারেশন পরিচালনা করার জন্য কিছু হার্ডওয়্যার প্রয়োজন হয় যেটাকে আমরা ধরতে পারি, ব্যবহার করতে পারি, কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক ডিভাইস, হ্যাঁ, এটা রিলেটেড নেটওয়ার্কিং বিভিন্ন কম্পোনেন্ট, এই সবগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল কম্পোনেন্ট। আবার এইগুলোর সঙ্গে কিছু দেখা যায় না এমন কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমরা অ্যাপ্লিকেশন বলি, সফটওয়্যার বলি, তাই না? কারণ আমার হার্ডওয়্যারটা তো এমনিতেই চলবে না, ওকে চালানোর জন্য কিছু অ্যাপ্লিকেশনস লাগবে, স্পেসিফিক জেনারেল অ্যাপ্লিকেশন বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাপ্লিকেশন। তাইলে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি কি থাকবে? থাকবে হচ্ছে যে এইটা ফিজিক্যাল এবং ভার্চুয়াল রিসোর্সেস নিডেড টু ম্যানেজ অ্যান্ড সাপোর্ট অ্যান অর্গানাইজেশনস আইটি অপারেশন। তাহলে একটা অর্গানাইজেশনের আইটি অপারেশনকে ম্যানেজ করার জন্য যে রিসোর্সগুলি লাগছে, রিসোর্সের মধ্যে দুইটা পার্টই থাকবে, ট্যানজিবল, ইনট্যানজিবল বা ভার্চুয়াল ও ফিজিক্যাল। এই দুইটা পার্ট মিলে যে অপারেশন পরিচালনা করছি, এই পুরো অংশটা হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার। আবার যদি আমরা শুধু আইটি কি স্পেসিফিক করে বলি তাহলে সে আইটি ইনফ্রাস্ট্রাকচার। তাহলে আমরা যদি পুরো ডেফিনেশন এরকম করে বলার চেষ্টা করি যে আইটি ইনফ্রাস্ট্রাকচার encompasses the physical and virtual resources needed to manage and support an organization আইটি অপারেশন। তাহলে যদি ওই অর্গানাইজেশনটা আইটিতে অপারেশন না করে, সে সবকিছু ম্যানুয়াল সিস্টেমে করে,
তার এখানে কোনো টেকনোলজি নাই, তাহলে তো তার এই আইটি ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই, তখন তার শুধু ইনফ্রাস্ট্রাকচার থাকবে। তার শুধু ইনফ্রাস্ট্রাকচার কি, তার ওই অবজেক্টিভটা পরিচালনা করার জন্য, অপারেশনটা পরিচালনা করার জন্য যত কিছু লাগতেছে ওইটা হলো তার ইনফ্রাস্ট্রাকচার। আর যখন আমরা ইনফরমেশন টেকনোলজি বেসড অর্গানাইজেশন হচ্ছি, আইটি অপারেশনকে ম্যানেজ করার জন্য ফিজিক্যাল এবং ভার্চুয়াল যত আমাদের কম্পোনেন্ট বা ইনকাম ফেসেস লাগছে, সবগুলো মিলে হচ্ছে আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার। আমরা বাকিরা যারা কথা বলছি না, তারা কি এটা বুঝতে পারছি বা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে যদি আমরা আরেকটু মনে রাখার জন্য বলি যে আইটি ইনফ্রাস্ট্রাকচার এটারে কয়েকটা শব্দ দিয়ে আনা যায় কিনা, ধরেন আমরা একটা শব্দ জানি ব্যাকবোন, তাহলে কি হইতে পারে? আইটি ইনফ্রাস্ট্রাকচার কি অর্গানাইজেশনের ব্যাকবোন হইতে পারে? জি স্যার। তাহলে এইটা নিয়ে যদি একটা এমসিকিউ হয়, কি হইতে পারে? আচ্ছা, যদি ওই এটা ছাড়াও হয়, যদি এমনি একটা প্রশ্ন দেয় যে আইটি ইনফ্রাস্ট্রাকচারের কম্পোনেন্ট গুলো কি কি, বেসিক কম্পোনেন্ট, কম্পোনেন্ট তো অনেক ধরনের থাকতে পারে। বেসিক কি কি হইতে পারে? বেসিক হচ্ছে আমাদের হার্ডওয়্যার, যে কোনো ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং ডিভাইসেস বা নেটওয়ার্কিং এলিমেন্টস, তারপর হচ্ছে ডাটা সেন্টার, যদি ডাটা সেন্টার না থাকলে ক্লাউড সার্ভিস, কারণ কারো হয়তো ফিজিক্যাল নিজে ডাটা সেন্টার নাও থাকতে পারে, সে কি করবে? সে ক্লাউডে সার্ভিস নিবে। হ্যাঁ, এরপরে যদি সে আসলে এমন একটা এনভায়রনমেন্টে বিজনেস করে যেখানে আসলে সিকিউরিটি রিলেটেড ইস্যু আছে, মানে যেখানে তার অপারেশনটা পাবলিকলি কানেক্টেড, তাহলে এখানে যে কোনো ধরনের হ্যাজার্ড হতে পারে, সেগুলো এখানে সিকিউরিটি লাগবে, তাহলে আইটি সিস্টেম সিকিউরিটি এটাও আমাদের ইনফ্রাস্ট্রাকচার একটা কম্পোনেন্ট। এরপর যদি এমন হয় যে প্রতিষ্ঠানটা শুধু নিজের অপারেশনটা সে আইটি সিস্টেমের মধ্যে ম্যানেজ করে না, সে সার্ভিসটাও প্রোভাইড করে থ্রু আইটি সিস্টেম, মানে তার যারা সার্ভিস রিসিভার বা তার যারা কাস্টমার, তারা তার সেবাটা বা তার সার্ভিসটাও পেয়ে থাকে আইটির মধ্যে, তাহলে তার আরো একটা কম্পোনেন্ট থাকতে পারে আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, কারণ সে যেহেতু ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিসটা প্রোভাইড করছে। তাহলে আমরা বেসিক কম্পোনেন্ট কি কি পাচ্ছি, আমরা একটু যদি মনে করার চেষ্টা করি। প্রথমে বললাম হার্ডওয়্যার, তারপরে সফটওয়্যার, নেটওয়ার্কিং ডিভাইসেস, ডাটা সেন্টার, ক্লাউড সার্ভিস, সিকিউরিটি সিস্টেম, আর লাস্ট ওয়ান ছিল আমাদের আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বা আইটিএসএম, যেটাই বলি আমরা। তাহলে এইগুলো নিয়েও তো ছোট ছোট করে প্রশ্ন হইতে পারে। এগুলো কিন্তু আমাদের আইনের মধ্যে নাই, আমরা জাস্ট আমাদের আইটি ইনফ্রাস্ট্রাকচার গুলি বেসিক ক্লিয়ার করতেছে, কারণ আমাদের তো এমসিকিউ পড়তে হবে। এমসিকিউ পড়তে হলে এই শব্দগুলি ক্লিয়ার না হলে তখন কোনটা সঠিক আমরা আসলে কনফিডেন্ট হতে পারবো না, তখন কাছাকাছি সবগুলো সঠিক মনে হবে। তাহলে আইটি ইনফ্রাস্ট্রাকচারের বেসিক কম্পোনেন্ট গুলো আমরা কেউ বলতে পারি? চাইলে আমরা নোটও নিতে পারি সংক্ষেপে। স্যার হার্ডওয়্যার, সফটওয়্যার বলবো স্যার? জি জি, আমরা বাকিরাও শুনবে, একজন বললে বাকিরাও শুনে আমরা জি। অ্যাকনলেজ করতে পারবো। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং ডিভাইসেস, আইটি সিস্টেম সিকিউরিটি, আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, ডাটা সার্ভিস সেন্টার, ক্লাউড সিস্টেম, এই কয়টাই মনে আছে স্যার। হ্যাঁ, এই এই কয়টা হলে চলবে। যদি আমাদের আইটি নিজেদের ডাটা সেন্টার না থাকে, তাহলে আমরা ক্লাউড ইউজ করতে পারি, অথবা দুটাই থাকতে পারে। কখনো কখনো দেখা যায় যে ব্যাকআপ সার্ভার হিসাবে একটা ব্যবহার করা হয়, পাশাপাশি ক্লায়েন্টকে সার্ভিস করার জন্য ক্লাউড সার্ভিসটা ব্যবহার করা হয়, যে কোনো একটা কম্পোনেন্টই থাকতে পারে। তাহলে আমরা অলরেডি আমাদের টপিক্সের কাছাকাছি চলে আসছি। যখনই আমরা আমাদের ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে সার্ভিসটা প্রোভাইড করব, তখন আমাদের একটা রিলায়েবিলিটির ব্যাপার চলে আসে বা অ্যাসুরেন্সের ব্যাপার চলে আসে, বা ক্রস বর্ডার বিজনেস যখন হবে, তখন বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্নভাবে আমাদের সার্ভিস রিসিভারকে বা সার্ভিস প্রোভাইডারকে, মানে কাস্টমার বা অর্গানাইজেশনকে ট্রেস আউট করতে পারে। যদি এটা ক্রস বর্ডার কানেকশন, মানে ট্রানজেকশন হয়, যে দেশের বাইরের কোনো প্রতিষ্ঠানের সাথে আমি আসলে বিজনেসটা করতে চাচ্ছি, তাহলে ওই বিজনেসটা তো আমরা ফিজিক্যালি গিয়ে চুক্তিপত্র করতে পারবো না, বা তার সাথে যে ইমেইলে বা বিভিন্ন মিডিয়াতে যোগাযোগ করছি উনি অথরাইজ পার্সন কিনা সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে এইখানে নিজেদের মধ্যে অথেন্টিকেশনের বা সিকিউরিটি এস্টাবলিশ করার একটা ব্যাপার থাকে। তাহলে উনি যে ডকুমেন্টগুলো অথরাইজ করছে বা যে ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে এটা সিকিউর কিনা, অথবা উনি আসলে অরিজিনাল ওনার পাঠাচ্ছে কিনা, সেটা তো আমাদের জানতে হবে। এই যে
ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ইনফরমেশন টেকনোলজি বিজনেসটাকে স্প্রেড করা হয়েছে, এবং এখানে যে সিকিউরিটি সেফটি এনশিওর করার ব্যাপার, এগুলোর জন্যই একটা সময় গিয়ে ইন্টারন্যাশনালি ডিজিটাল সিগনেচার বা ডিজিটাল আইডেন্টিফিকেশন, ডিজিটাল সার্টিফিকেট, তারপরে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, ইলেকট্রনিক ফর্ম, ইলেকট্রনিক ফর্ম যখন ডেভেলপ করলে তখন কোনটা আসলে অফিসিয়াল ফর্ম সেটা জানা দরকার। তাহলে কি হবে, গ্যাজেটগুলো ইলেকট্রনিক্যালি পাবলিশ হবে, ইলেকট্রনিক গ্যাজেট। ওই গ্যাজেটগুলো আবার বিভিন্ন জায়গায় আমাদেরকে সেভ করে রাখতে হবে, এই জন্য কি হবে, আমাদের ইলেকট্রনিক রেকর্ড মেনটেন করতে হবে। এই রেকর্ডগুলি যদি আমরা ক্রস বর্ডার শেয়ার করি, তাহলে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে অবশ্যই আমাদের একটা নেটওয়ার্কিং এস্টাবলিশ, তাহলে একটা ইন্টারনেটের সহযোগিতা নেওয়া লাগবে। এই যে আমাদের ধাপে ধাপে বিজনেসের সাথে বিভিন্ন কম্পোনেন্ট গুলো চলে আসতেছে, এই সবগুলোই গভর্নিং করতেছে কে, আমাদের দেশে করতেছে হচ্ছে আমাদের এই আইন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট। বাইরের দেশে ওদের বিভিন্ন দেশের আইন আছে, ওরা ওদের লোকাল ল দিয়ে ওরা কমপ্লাই করে। তাহলে আমরা কি কি বলতেছিলাম, বলতেছিলাম যে আমরা যে ইনফরমেশন গুলো পাঠাই এগুলো অথেন্টিক কিনা, তাহলে এটা অথেন্টিকেশনের ব্যাপার। আমরা যে সার্টিফিকেট দেই বা এগ্রিমেন্ট করি, সেই এগ্রিমেন্টে যে সিগনেচার দেই, কারণ আমি যদি ফিজিক্যালি গিয়ে বাইরের একটা কান্ট্রিতে আমি সিগনেচার করতে যাই এগ্রিমেন্ট, তাহলে এটার সাথে খরচ এবং সময়ের একটা অ্যাসোসিয়েশন আছে। আর যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড আমরা আইটি নিয়েই বিজনেস করব বা আইটির মাধ্যমে বিজনেস করব, তাহলে আমরা এখানে ডিজিটাল সিগনেচার বা ই এগ্রিমেন্ট, এখন ইলেকট্রনিক এগ্রিমেন্টও চালু হয়েছে, ই এগ্রিমেন্ট, তারপর হচ্ছে যে ডিজিটাল সার্টিফিকেট, তারপরে যে আমরা ডাটা বা ইনফরমেশন শেয়ার করব এগুলো ইন্টারচেঞ্জ করা, তাহলে ডাটাগুলোকে ইলেকট্রনিক্যালি চেঞ্জ করা, তাহলে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, কিছু ফর্ম বা ইনফরমেশন শেয়ার করতে হবে, সেই ফর্মগুলো তো ফিজিক্যালি হলে হবে না, তার ফিজিক্যালি হলে আবার কুরিয়ার করে ওই দেশে পাঠানো, ওনার কাছ থেকে আবার ওই ফর্মের তথ্য ইনফরমেশন সহ নিয়ে আমাদের কাছে আবার পাঠানো, এখানে অনেক সময় এবং খরচেরও ব্যাপার থাকতে পারে। তাইলে এখানে কি দরকার, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, যেই ডাটাগুলি আমরা শেয়ার করছি এগুলো তো কোথাও কোথাও সেভ করতে হবে, সেই সেভ করা ডাটাগুলোকে আমাদেরকে আবার ক্লাউডে দিতে হবে বা রেকর্ড মেনটেন করতে হবে, তাহলে ইলেকট্রনিক রেকর্ড। আমরা এই শব্দগুলো একটু নিজেরা ডেফিনেশন গুলো ক্লিয়ার হই, দেখেন আমাদের এখানে প্রথমে আছে কি লেখা আছে, ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার বলতে আমরা কি বুঝবো, digital signature means data in the electronic form which is related with any other electronic data directly or logically, and is able to satisfy the following condition for validating the digital signature: affixing with signatory uniquely, capable to identify the signatory, created in safe manner or using a means under the sole control of the signatory, and related with the attached data in such a manner that is capable to identify any alteration made in the data thereafter. কতগুলি শব্দ এখানে কিন্তু আমাদের মনে রাখার প্রয়োজনীয়তা আছে। ডিজিটাল সিগনেচার বলতে আমরা কি কি বুঝি, একটু নিজেরা পড়ি, পড়ে তারপরে ক্লিয়ার হই, এটা ক্লিয়ার হইতে হবে কারণ এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস আমাদের জন্য। ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচার, একটা হচ্ছে ডিজিটাল সিগনেচারের বেসিক ডেফিনেশন, যেটা আমরা এখনো বলি নাই। আর একটা হচ্ছে ডিজিটাল সিগনেচারের ডেফিনেশন অ্যাজ পার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, যেটা আমরা 2-এর 1-এ দেখছি। হ্যাঁ, আর এর বাইরে যদি আমরা ডিজিটাল সিগনেচারের ডেফিনেশন চিন্তা করি তখন আমরা সেপারেট ভাবে বলবো। কি আমরা সবাই খুব চিন্তিত হয়ে গেছি?
নাকি ক্লাসে আমরা ঠিকঠাক মতো আছি? স্যার একটু বলি, আপনি একটু হ্যাঁ, দেখেন। আমরা তো আপনাদের ইন্টারাকশনটাই চাচ্ছি। যে এটা হচ্ছে একটা, মানে একটা ডাটা, যেই ডাটার সাথে যেই ডাটার একটা ডকুমেন্ট, যেই ডকুমেন্টের মধ্যে যে ইনফরমেশনটা আছে এটা আবার অন্যান্য উম, যে রিলেটেড ডকুমেন্ট সেটার সাথে সরাসরি উম, কি বলবো, সরাসরি এটা রিলেটেড, মানে ইন্টারাক্ট করা যায় ওই ডকুমেন্টের সাথে এই ডকুমেন্ট, এরকম কিছু প্রথম যে লাইনটা বললো। এরকম কিছু, ধরেন এখানে বলতেছে যদি আপনি এটাকে ডিরেক্টলি কানেক্ট করতে না পারেন তাহলে লজিক্যালি কানেক্ট করতে পারবেন। কারণ এমন সময় এমন ডকুমেন্ট থাকতে পারে যে ডকুমেন্টের সাথে সিগনেচারটা সব ক্ষেত্রে মিলছে না, তখন এটার পিছনে কিছু লজিক দেওয়া থাকবে এবং এটার জন্য একটা ইন্টারন্যাশনাল সার্ভার আছে। ওই সার্ভারে আমরা এটা ভেরিফাই করতে পারি যে অরিজিনাল ইউজার কে, তার সাথে এই ডকুমেন্টের মিল আছে কিনা। আচ্ছা। তাহলে আমরা যদি বেসিক ভাবে বলি যে আমাদের এই আইনের ডেফিনেশনের বাইরে যদি বলি তাহলে ডিজিটাল সিগনেচার কি, তাহলে কি হবে? সিগনেচার আমরা কেন দিই? আমরা দিই হচ্ছে কোনো কিছু ভ্যালিডেট করার জন্য। তো আমি যে ওই স্বাক্ষরটা দিয়েছি, যদি আপনার সামনে আমি স্বাক্ষর করি তাহলে আপনি কনফিডেন্ট থাকলেন যে আমি স্বাক্ষরটা দিয়েছি। বাট এই ডকুমেন্টটা যদি আপনার দৃষ্টির বাইরে স্বাক্ষর হয়ে থাকে বা এমন জায়গায় স্বাক্ষর হয়েছে এটা অথেন্টিকেট করার কোনো সোর্স আপনার হাতে নাই, তাহলে কিভাবে বুঝবো যে ওইটা আসলে ডিজিটালি, সরি, ওইটা আসলে আমারই অরিজিনাল সিগনেচার? কি করে? ওই ক্ষেত্রে আমরা সাক্ষী রাখি, উইটনেস রাখি। দেখবেন অনেক জায়গায় এগ্রিমেন্ট বা ডকুমেন্টেশন সিগনেচারের সাথে এক দুইজন বা উইটনেস থাকে, দুই পক্ষের দুইজন, একজন একজন করে থাকতে পারে, তারা নিয়ম অনুযায়ী তাদের সামনে স্বাক্ষর করার কথা, যদিও আমরা এটা নাও করতে পারি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার। আর যদি আমরা ডিজিটাল সিগনেচারের কথা বলি, ডিজিটাল সিগনেচারটা যে উনি দিয়েছে, উনি আসলে কেন ডিজিটাল সিগনেচার দিবে? দিবে হচ্ছে এই কারণে যে ওই ডকুমেন্টটা অথেন্টিসিটি এনশিওর করার জন্য এবং ভেরিফাই করার জন্য যে এটাই অরিজিনাল ওনারের ডকুমেন্ট। এরকম হইতে পারে আমাদের ভাষাটা যে ডিজিটাল সিগনেচার ইজ এ মেথড ফর ভেরিফাইং অ্যান্ড অথেন্টিকেশন অফ ডিজিটাল মেসেজ অর ডকুমেন্টস। ডিজিটাল মেসেজও হইতে পারে, ডকুমেন্টস হইতে পারে। কারণ একটা মেসেজ দিলাম আমি, সেই মেসেজটা আমি দিয়েছি কিনা এটা তো বোঝা যাবে না। তাহলে আমি যদি না দিয়ে থাকি তাহলে ভেরিফাই করব কিভাবে? ভেরিফাইয়ের জন্য একটা পদ্ধতি ডিজিটাল সিগনেচার। বা আমি একটা ডকুমেন্ট দিয়েছি, ডকুমেন্টের সাথে আমি আমার সিগনেচার অ্যাড করলাম, তাহলে আমার সিগনেচারটা বাংলাদেশ সরকারের একটা মন্ত্রণালয়ের আন্ডারে ভ্যালিডেট, এবং ওই সিগনেচারের একটা ইউনিক আইডেন্টিফিকেশন কোড আছে। আমাদের জন্য একটা ভেরিফিকেশন করার সফটওয়্যার আছে, সার্ভার আছে, এবং সিগনেচার জেনারেট করার জন্য আমাদের বাংলাদেশে কিছু স্পেসিফিক ডিভাইস ব্যবহার করতে হয়। ওই ডিভাইসটাও মন্ত্রণালয় থেকে, মন্ত্রণালয়ের মনোনীত কর্ম কি বলো এটাকে, প্রতিষ্ঠান থেকে অথরাইজ করা, ভ্যালিডেট করা, ওই ওই মেশিনের মাধ্যমেই সিগনেচারটা, মানে ওই ডিভাইসের মাধ্যমেই, মেশিন ঠিক না, ডিভাইসের মাধ্যমে ওই সিগনেচারটা জেনারেট করতে হবে। এই সবগুলো একটা প্রপার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে। তাহলে এই জন্যই আমরা এখানে বলতেছি যে ডিজিটাল সিগনেচার মিনস ডাটা ইন অ্যান ইলেকট্রনিক ফর্ম। ডাটা বলছি এই জন্য কারণ ডাটার মধ্যে মেসেজ, ইনফরমেশন, ডকুমেন্ট সবকিছুই কভার করবে। হ্যাঁ, is related with any other electronic data directly or logically and is able to satisfy the following condition। কি কি কন্ডিশন? এই কন্ডিশনগুলোর মূল টার্গেট হচ্ছে সিগনেচারটাকে ভ্যালিডেট করা যে এটাই জেনুইন সিগনেচার বা এটাই অরিজিনাল সেন্ডারের সিগনেচার। তাহলে অ্যাফিক্সিং উইথ সিগনেটরি ইউনিকলি, তাহলে ওই সিগনেচারটা দেওয়া হবে, ওইটার একটা ইউনিক পজিশন থাকবে, নাম্বার থাকবে। ক্যাপাবল টু আইডেন্টিফাই দ্য সিগনেটরি, তাহলে ওই নাম্বারের মধ্যে সিগনেটরি একটা পরিচয়ও থাকবে। ক্রিয়েট ইন সেফ ম্যানার অর ইউজিং এ মিনস আন্ডার দ্য সোল কন্ট্রোল অফ দ্য সিগনেটরি। দেখা গেল যে অনেক সময় মানুষ জোর করে দলিলের মধ্যে স্বাক্ষর নিয়ে নেয়, তারা ভয় দেখায় বা কি করে, অস্ত্রের মুখে তাকে স্বাক্ষর করায়। তাহলে ডিজিটালিও তো এরকম হইতে পারে, যে ডিজিটাল সিগনেচার দেয় তাকেও তো জোর করায় কেউ সাইন করাইতে পারে। এই জন্য এটাও কনফার্ম হইতে হবে যে সিগনেচারটা যখন উনি দিছে, উনি সেফলি দিছে, উনি কারোর প্রেসারে পড়ে বা এমন লাইফ থ্রেটের মধ্যে পড়ে সে ডিজিটাল সিগনেচারটা দেয় নাই। এবং 4 নম্বরে বলছে রিলেটেড উইথ দ্য অ্যাটাচ ডাটা ইন সাচ এ ম্যানার দ্যাট ইজ ক্যাপাবল টু আইডেন্টিফাই এনি অল্টারেশন। যদি ওই সিগনেচার দেওয়ার পরে কোনো পরিবর্তন উনি করে থাকে তাহলে উনি আবার একটা পুনরায় ডিজিটাল সিগনেচার ওনাকে পাঠাবেন, এবং ওইখানে ওই ইনফরমেশনটা থাকবে যে এটা অ্যামেন্ডেড হয়েছে। কি অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা হয়তো পরবর্তী জানবে, বাট অ্যাটলিস্ট প্রাইমারি জানা থাকবে যেটাতে কিছু একটা পরিবর্তন আছে পূর্ববর্তী ভার্সন থেকে, বা একটা কিছু অল্টারেশন করা আছে আগের ডাটা থেকে এই ডাটার মধ্যে। তাহলে এই বেসিক ইনফরমেশন সহ যদি কোনো মেসেজ কারোর কাছে যায় তাহলে ওইটা ডিজিটাল সিগনেচার কনফার্ম করে, বা আমাদের এই আইসিটি কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট অনুযায়ী কনফার্ম করে। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটের ক্ষেত্রে এখানে আবার একটা সেকশনের কথা বলা আছে, কারণ 36 নাম্বার সেকশনে গিয়ে কতগুলি ডিফারেন্ট আইডিয়া এবং কতগুলি শর্ত দেওয়া আছে, ওই শর্তগুলি কমপ্লাই করলেই ডিজিটাল সার্টিফিকেট হবে। তাহলে ডিজিটাল সিগনেচারটা আমরা জানলাম,
ডিজিটাল সিগনেচারের একটা সার্টিফিকেট, এটা ইস্যুইং অথরিটি আছে বাংলাদেশে, যারা ইস্যুইং অথরিটি তাদেরকে বলে মনে হয় সিএ, সার্টিফাইড অথরিটি। মানে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ না, ওরা সার্টিফাইং অথরিটি, ওরা সার্টিফাই করতে পারে যে কারা কারা আসলে এই সার্টিফিকেটটা বা এই ডিজিটাল সিগনেচারটা ইস্যু করতে পারে। তাহলে ডিজিটাল সার্টিফিকেটের মধ্যেও কিছু বেসিক কম্পোনেন্ট থাকবে। ওইটা একটা ইলেকট্রনিক ক্রিডেন্সিয়াল, হ্যাঁ, ওইটার অনলাইনে একটা সিমিলার আইডি থাকবে, এবং ওই আইডির আন্ডারে এটাকে ভেরিফাই করা যাবে, অথেন্টিকেট করা যাবে ফর স্পেসিফিক ইউজার। কিসের মাধ্যমে করবে? ডিভাইস, সার্ভার এবং ওয়েবসাইট। ওই ইউজারকে, ওই সার্টিফাইডকে ভেরিফাই করার জন্য আমাদের ডিভাইস লাগবে, সার্ভারের হেল্প লাগবে, এবং ওয়েবসাইটের, যদি লোকাল এরিয়ার মধ্যে না হয় তাহলে ওয়েবসাইটের হেল্প নিয়ে আমাদের ওই ডিজিটাল সার্টিফিকেটটাকে ভেরিফাই করতে হবে। এরপর ডেফিনেশনটা আছে ইলেকট্রনিক। ইলেকট্রনিক মিন্স ডিজিটাল, ম্যাগনেটিক, ওয়্যারলেস, অপটিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক অর এনি টেকনোলজি হ্যাভিং ইকুইভ্যালেন্ট সাচ ক্যাপাবিলিটি। তাহলে যেগুলো এখন আবিষ্কার হয় নাই, এরপরেও যদি কোনো কিছু আসে যেটা ইলেকট্রনিক এই ফ্যাসিলিটিটাকেই এনকম্পাস করে বা এটাই সে কমপ্লাই করে, তাহলে সেটাও আমাদের এই ইলেকট্রনিক শব্দের আন্ডারে বোঝাবে। তাহলে আমাদের আইন অনুযায়ী ইলেকট্রনিকের ডেফিনেশনে কি কি থাকছে? ইলেকট্রনিক মিন্স ইলেকট্রিক্যাল, ডিজিটাল, ম্যাগনেটিক, ওয়্যারলেস, অপটিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক অর এনি টেকনোলজি হ্যাভিং ইকুইভ্যালেন্ট সাচ ক্যাপাবিলিটি। তাহলে আমরা যখন ইলেকট্রনিক জানলাম, ডাটার ডেফিনেশন আমরা আগে থেকেই সবাই জানি, তাহলে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ কিভাবে করা যায়? মিন্স ট্রান্সফারিং ডাটা ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার ইলেকট্রনিক্যালি বাই ফলোইং এ স্ট্যান্ডার্ড ফর দ্য পারপাস অফ অর্গানাইজিং ইনফরমেশন। তাহলে যখনই আমি কোনো ইডিআই ইন্টারফেসে কাজ করব, তাহলে ওখানে স্পেসিফিক অর্গানাইজেশনের ইনফরমেশন অনুযায়ী আমাকে ডাটাটা প্রোভাইড করতে হবে। তাহলে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ মিন্স ট্রান্সফারিং ডাটা ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার ইলেকট্রনিক্যালি বাই ফলোইং এ স্ট্যান্ডার্ড ফর দ্য পারপাস অফ অর্গানাইজেশনস বা অর্গানাইজিং ইনফরমেশন। তাহলে এইটা একটু জানা দরকার যে এইখানে আবার স্ট্যান্ডার্ডটা কি। স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনাকে কেউ বললো আপনি কোনো তথ্য দিবেন, তথ্য দিলে নিশ্চয়ই তার একটা রেগুলেশন আছে যে কি কি ভাবে তথ্যগুলি দিব, ফরম্যাট কি হবে, সাইজ কত হবে। অনেক অর্গানাইজেশনে আছে কর্পোরেটে যেখানে 5 মেগাবাইটের বেশি ইমেইল, সিঙ্গেল মেইলে ডাটা ট্রান্সফার করা যায় না। এখন এখন যদি এমন হয় যে কেউ একজন ইমেইল করলো, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ করলো, কিন্তু সে দিল সাইজগুলো বা ডাটা একসাথে অনেকগুলো যেটা 5 মেগাবাইটের বেশি বা 20 মেগাবাইটের বেশি, তাহলে কি হবে? তাহলে উনি ওই স্ট্যান্ডার্ড মেনে ওই অর্গানাইজেশনের ইনফরমেশনটা প্রোভাইড করলেন না। তাহলে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জের যে গাইডলাইন, এটা ওইখানে কমপ্লাই করা হয় নাই। তাহলে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জের গাইডলাইন ফলো করতে চাইলে অবশ্যই আমার জানতে হবে যে অর্গানাইজেশনের সাথে আমি ইনফরমেশনটা এক্সচেঞ্জ করছি তার রিকোয়ারমেন্ট কি, তার ওইখানে ওয়ে অফ কমিউনিকেশনটা কি, এটা জেনে ওই অনুযায়ী ইলেকট্রনিক্যালি আমাদেরকে ডাটাটাকে ট্রান্সফার করতে হবে। ইলেকট্রনিক ফর্ম, এটা খুবই কমন ফর্ম, আপনারা অনেকেই ব্যবহার করেছেন। উইথ রেফারেন্স টু ইনফরমেশন মিন্স বাই এনি ইনফরমেশন জেনারেটেড, সেন্ড, রিসিভ অর স্টোরড ইন মিডিয়া, ম্যাগনেটিক, অপটিক্যাল, আগের মতোই কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম, কম্পিউটার জেনারেটেড মাইক্রোফেস অর সিমিলার ডিভাইস অর টেকনোলজি। ইলেকট্রনিক গ্যাজেট, আমরা যে বাংলাদেশি পাবলিকেশন দেখি, বিভিন্ন জায়গায় সরকারি পাবলিকেশন হয়, যদি এটা প্রিন্টেড ভার্সন না হয়, ইলেকট্রনিক ভার্সন হয়, এটাই হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট। মিন্স দ্য official gadget published in the electronic form in addition to official printed and published gadget। তাহলে পাবলিশ গ্যাজেটের পাশাপাশি যদি ইলেকট্রনিক ওয়েতেও যদি পাবলিশ করা হয় তাহলে সেটা অফিসিয়াল ইলেকট্রনিক গ্যাজেট। ইলেকট্রনিক রেকর্ড, এটা একটু খুবই ইম্পর্টেন্ট যে ইলেকট্রনিক রেকর্ডের মধ্যে কি কি কভার করবে? data record or data generated, image or sound stored, received or sent in an electronic form or microfilm or computer generated microface। তাহলে সবকিছুই কিন্তু ইলেকট্রনিক রেকর্ডের আন্ডারে চলে আসছে, মানে কোনো কিছু আর আপনার এরিয়ার বাইরে নাই। ইন্টারনেটের ডেফিনেশন আপনারা জানেন, এটা খুব কঠিন কিছু না। ইলেকট্রনিক মেইলও আমাদের জানা আছে। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে নিচের দিক থেকে যে যদি এই আইনের আন্ডারে সিভিল প্রসিজার হয়, পেনাল কোড হয়, তাহলে কোন কোন আইনের আন্ডারে এটার শাস্তি বা আইনগুলো হইতে পারে। তাহলে এখানে হচ্ছে সিভিল প্রসিজার হচ্ছে আমাদের সিভিল কোড প্রসিজার অ্যাক্ট 1908, এটা অনুযায়ী হবে। আর পেনাল কোড যদি হয় এটা হলো 1860, দ্য পেনাল কোড অ্যাক্ট 1860। এই দুইটা আইন আমাদের এই আইনের সাথে অ্যাসোসিয়েটেড, বা এই আইনের ধারার সাথে ওই আইনের ধারাগুলোকে সমন্বয় করা হয়েছে।
এরপরে কোনো কিছু যদি আমরা পাঠাই তাহলে ভেরিফিকেশন করার প্রয়োজন হয়, এটা খুবই সিম্পল। ভেরিফিকেশনের কথা বলা আছে যে প্রসিজার ইউজ টু আইডেন্টিফাই সিগনেটরি অর অথেন্টিকেশন অফ দ্য ডাটা অর মেসেজ। তাহলে এখানে কিভাবে করা হবে সেটা না, মূল পার্ট হচ্ছে যে এটাকে ভেরিফাই করার জন্য, আইডেন্টিফাই করার জন্য, অথেন্টিকেট করার জন্য আমাদের যেই প্রসেস দরকার এটাই হচ্ছে ভেরিফিকেশন। মানে ভেরিফিকেশন মানে এই না যে আমি একটা ইমেল করে বললাম ভেরিফাই করেন, আরো যদি কোনো অল্টারনেটিভ মিনস থাকে, অল্টারনেটিভ ওয়ে থাকে, সেই ওয়েতে ওটাকে ভেরিফাই করা। এগুলো কঠিন না আমাদের জন্য। আমাদের জন্য যেটা দরকার সেটা হলো এখানে সার্টিফাইং অথরিটি, অথেন্টিকেশনের সার্ভিস প্রোভাইডার। তাহলে সার্টিফাইং অথরিটি নাম্বার 32, এটা একটু আমরা পড়ে দেখি। Certifying authority means a person or authority who has been granted a license under Section 18 to be read with Section 22, মানে দুইটা সমন্বয়ে of the Act, to issue a digital signature certificate। তাহলে যারা ডিজিটাল সার্টিফিকেট দিতে পারবে তাদেরকে যে অথরিটির আন্ডারে লাইসেন্সটা নিতে হয় তারা হচ্ছে সার্টিফাইং অথরিটি। কোনো কোনো জায়গায় এটা সংক্ষেপে সিএও লেখা থাকে, সিএ লেখা থাকলে আবার আমরা মনে করব না যে এটা আমাদের সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এরপর আমাদের দেখতে হবে 35, 36, 37, তিনটা আমরা একসাথে দেখব। তাহলে যিনি ডিজিটাল সিগনেচার প্রোভাইড করেন উনি হচ্ছেন সিগনেটরি। সিগনেটরি মিনস এ পারসন প্রোভাইডিং সিগনেচার জেনারেটেড থ্রু সিগনেচার জেনারেটিং মেশিন অর প্রসিজার। এরপরে বলছে কি সিগনেচার ভেরিফিকেশন মেশিন মিনস সফটওয়্যার আর হার্ডওয়্যার ইউজড ফর ভেরিফাইং সিগনেচার, এটাও সিএ দ্বারা সার্টিফাই হতে হবে। সিগনেচার জেনারেটিং মেশিন মিনস সফটওয়্যার আর হার্ডওয়্যার ইউজড জেনারেটিং ডাটা অর ক্রিয়েটিং সিগনেচার। তাহলে এখানে তিনটা পার্ট, উপরে একটা আমরা দেখে আসছি। সিগনেটরি, সিগনেচার ভেরিফিকেশন মেশিন, সিগনেচার জেনারেটিং মেশিন। কারণ আমি যদি একটা ডিজিটাল সিগনেচার পাই তাহলে আমি এটা কিভাবে ভেরিফাই করবো, এই জন্য আমারও একটা ডিভাইস থাকতে হবে। আর আমি যদি একটা জেনারেট করতে তাহলে আমাকেও একটা সিগনেচার জেনারেটিং মেশিন বা ডিভাইস থাকতে হবে। ডিজিটাল বা আমাদের এই কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্টের আন্ডারে যখন মামলা হয়, তখন মামলা হলে এটারও নিষ্পত্তি করার জন্য একটা ট্রাইব্যুনালের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সাইবার ট্রাইব্যুনাল আর একটা হচ্ছে সাইবার আপিলেট ট্রাইব্যুনাল। সাইবার ট্রাইব্যুনালটা হচ্ছে স্পেশাল অ্যাক্টের আন্ডারে স্পেশাল বেঞ্চ, যেখানে আপনি মামলা নিষ্পত্তি করতে পারেন। যদি ওইটাতেও নিষ্পত্তি না হয় বা অ্যাগ্রিভ থাকেন তাহলে পরবর্তীতে সাইবার আপিলেট ট্রাইব্যুনালে এটা পুনরায় একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার সুযোগ আছে। তাহলে এই দুইটাই আমাদের এই আইনের সাথে অ্যাসোসিয়েটেড ট্রাইব্যুনাল বা কোর্টের অ্যারেঞ্জমেন্ট। কারণ আমাদের এই আইন অনুযায়ী যদি কোনো মামলা হয় তাহলে ওইটা সাধারণ যে আমাদের জজ কোর্টের যে বেঞ্চ আছে ওইখানে যাবে না, ওদেরকে নিয়ে সেপারেট একটা সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হবে। ওটারও ডেফিনেশন আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, কে কে ওই সাইবার ট্রাইব্যুনালের মেম্বার হতে পারেন। ওইখানে গভর্নমেন্ট নমিনেটেড পার্সন আছেন। পাশাপাশি যদি সাইবার ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি না হয় বা যে রায় হয়েছে সে রায় যদি আমাদের পছন্দ মতো না হয় তাহলে আমরা এবার আপিল করতে পারি, এটাকে আবার বলি আপিলেট বা আপিল সাইবার ট্রাইব্যুনাল। তো ওইটাতেও যদি আমাদের কোনো মীমাংসা না হয় তাহলে এরপরে এই আইনের আন্ডারে আর কোনো সেপারেট বেঞ্চ বা ট্রাইব্যুনালের বা হাইকোর্টের কোনো সুযোগ নাই। তো ওই আদালতে যে রায় হবে ওইটাই আসলে আমাদেরকে মেনে নিতে হবে। এরপরে যদি কোনো কারণে মনে হয় যে ওই রায়টা যুক্তিসঙ্গত না বা আইনের কোনো ব্যত্যয় ঘটেছে তখন হাইকোর্টে গিয়ে রিট করার সুযোগ আছে, জেনারেল সাবমিশন অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। তো আমরা ডেফিনেশন গুলো জানলাম। অল্প সময়ের একটা ব্রেক নেই, হয়তো 10 মিনিট, যেহেতু আজকে সবাই বাসায় থেকেই জয়েন করছেন। তারপর আমরা আবার সেকেন্ড পার্ট শুরু করি। 10 মিনিট নাকি আর একটু বেশি লাগবে? তা 10 মিনিটই হবে। হ্যাঁ, সবাই যেহেতু বাসায় আছেন, ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিট জি। একটা ছোট্ট ব্রেক নিই।
Yes. ঠিক আছে, ব্রেকের পরে আমরা সেকেন্ড পার্ট শুরু করি। আমরা তখন যেটা দেখেছি আমাদের কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট, এইটার প্রথম অংশ আমরা বলেছি যে ওই আইনটা পড়বো 10 দিন সময় নিয়ে, কারণ একদিনে সবগুলো একসাথে পড়া যাবে না। এরপরে যেটা আছে আমাদের ইনফরমেশন রাইট অ্যাক্ট 2009, এইটারও অফিসিয়াল ভার্সনটা বাংলা। বাংলা ভার্সনটা থেকে মাঝে মাঝে আমাদেরকে ইংরেজি করে পড়ে নিতে হবে, এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় না। বাট ওই আইনের সাথে এই আইনের কিছু অংশের একটু সমন্বয় করা আছে, যেমন কিছু ধারায় 8, 24 এরকম বিভিন্ন ধারায় আমাদের কয়েকটা সমন্বয় আছে। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যে কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট, ওইখানে যে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন বা ইনফরমেশন রাইট, বা কাদের কাছ থেকে আমরা কোন ইউনিট থেকে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের আন্ডারে তথ্যগুলি পেতে পারি, কর্মকর্তা কারা, কাদের কাছ থেকে আবেদন করতে হবে, প্রশাসনিক ইউনিটগুলো সম্বন্ধে ডিটেল একটা ব্রেকডাউন এখানে দেওয়া আছে। আমরা এটা বাংলা তো একবার পুরোটা দেখে নিই, তারপরে আমরা প্রিপারেশন নিব আর কি। সেকেন্ড চ্যাপ্টারটা এখানে বেশি ইম্পর্টেন্ট, আমাদের ইনফরমেশন রাইটস, এরপর ইনফরমেশন রিটেনশন। এরপরে সেকশন 6 থেকে আছে তথ্য প্রকাশ, বা যেটা আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের আন্ডারে পাবলিকেশন। পাবলিকেশনের ক্ষেত্রে কিছু নির্দেশনা মানতে হয় আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। এখানে কি কি থাকে, নিয়মের মধ্যে কমপ্লায়েন্স করার জন্য থাকে বিধিমালা, যেটাকে আমরা পলিসি বা গাইডলাইন বলে থাকি। এটার সাথে কখনো কখনো সাপ্লিমেন্টারি প্রবিধিমালা থাকে, প্রজ্ঞাপন, গ্যাজেট, এরপর ইনস্ট্রাকশন, ম্যানুয়াল, এই সবগুলো সহ একটা তালিকা প্রকাশ করতে হয়। তাহলে কোনো ইনফরমেশন সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে কিছু পাবলিকেশন করতে চাইলে তার নির্দিষ্ট নিয়ম কানুন মেনে, আবার নির্দিষ্ট ফন্ট সাইজ এবং পাবলিকেশনের সময়সূচি মেনে প্রতি বছর ওই প্রতিবেদনগুলো প্রকাশ করতে হবে, যে সিটিজেন চার্টারের মধ্যে ডিটেল করে দেওয়া থাকে আর কি। তাহলে মিনিমাম গাইডলাইন হচ্ছে আমাদের ওইটার অধ্যাদেশ অনুযায়ী মানতে হয় বিধিমালা, প্রবিধিমালা বা প্রবিধানমালা, যেটা একসাথে আসে, সাথে প্রজ্ঞাপন, গ্যাজেট, নির্দেশনা, ম্যানুয়াল। আমি খুব সংক্ষেপে বলতেছি কারণ এগুলো পরে আপনাদের একটু পরে মেইল করে দিব, আপনারা সব ডিটেল এখানে পেয়ে যাবেন। আর ইনফরমেশন রাইটস অ্যাক্টের একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 7 নম্বর ধারা। 7 নম্বর ধারায় হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তো কারোর যদি কোনো এরকম ইনফরমেশন টেকনোলজির ভালো আবিষ্কার থাকে, ইনফরমেশন জানা থাকে, বা ওনার কোনো ইনফরমেশনের ফর্মুলা থাকে যেটা দিয়ে অন্য কেউ কপিরাইট করতে পারে, বা তার তথ্যগুলি অন্য কেউ কম্প্রোমাইজ করে নিতে পারে, এইরকম কোনো সম্ভাবনা থাকলে কপিরাইট অ্যাক্টের আন্ডারে আমাদের এই ইনফরমেশন কমিউনিকেশন রাইটস অ্যাক্ট 2009-এর 7 নম্বর ধারার D নাম্বার সেকশন বা সাব সেকশনের আন্ডারে ইনফরমেশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে ইনফরমেশন অ্যাপ্লিকেশনের জন্য আমাদের ধারা হচ্ছে 7-7-এর D, বা সংক্ষেপে 7-এর-গ। আমি একটু অংশ হাইলাইট করি, এটা একটু আপনারা পড়েন, বাংলা তো পড়লে সহজে বোঝা যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য। প্রথম 3টা অংশ, 9-এর 1, 2, 3, এটা একটু দেখি আমরা। তাহলে ইনফরমেশন রাইটস অ্যাক্টে আমরা যদি কোনো তথ্যের জন্য আবেদন করি, তাহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করার দিন থেকে 20 কার্য দিবসের মধ্যে আমাদেরকে তথ্য প্রদান করতে হবে। তাহলে এটা হচ্ছে 9-এর-1, তার মানে আমাদের আইনের সেকশন 9-এর-1 ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমরা আবেদন করলে 20 কর্মদিবসের মধ্যে আমাদেরকে তথ্য সরবরাহ করতে হবে। এখন যদি হয় যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সব তথ্য নাই, এখানে আরো অ্যাসোসিয়েট ইউনিট বা সাব ইউনিট থাকতে পারে। যদি এরকম কোনো সাব ইউনিট বা অ্যাসোসিয়েট ইনফরমেশনের রিকোয়ারমেন্ট থাকে, তাহলে ওইটাও অনধিক 30 কার্য দিবসের মধ্যে আমাদেরকে প্রোভাইড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্ট যদি সঠিকভাবে না হয়,
যেটাকে বাংলায় বলে অনুরোধকৃত তথ্য, যেটাকে আমরা বলি রিকোয়ার্ড ইনফরমেশন, এটা যদি সঠিক না হয় তাহলে দায়িত্বরত কর্মকর্তা অফিসার যদি ইনফরমেশন না দেয় তাহলেও আবার আমাদের পুনরায় আবেদন করতে হবে। তাহলে 9-3-এ দেখেন কি বলা আছে। প্রথমে হচ্ছে যে যিনি এটার ইনফরমেশন অফিসার, প্রত্যেকটা অফিসে বা প্রত্যেকটা অর্গানাইজেশন ইনফরমেশনের জন্য ডেডিকেটেড ফোকাল পয়েন্ট থাকে। ফোকাল পয়েন্টের কাছে আবেদন করলে উনি 20 কার্য দিবসের মধ্যে তথ্য সংগ্রহ করবেন, সরবরাহ করবেন। যদি সংশ্লিষ্ট কর্মকর্তার আরো কোনো তথ্য বাকি থাকে উনি ওই দপ্তরে তথ্য সংগ্রহের জন্য ইউনিটকে বা তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন 30 দিনের মধ্যে। এবং যদি 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ না করে আমাদেরকে আবার ফোকাল পয়েন্টের কাছে যাইতে হবে 10 দিনের মধ্যে আবার একটা অ্যাপ্লিকেশন নিয়ে। তাহলে তথ্য প্রাপ্তির আইন থাকার পরেও বাংলাদেশের কার্যক্রম অনুযায়ী টোটাল 40 দিন লেগে যায় আমাদের কোনো তথ্য সংগ্রহ করতে হলে। তাহলে আমরা যখন কোথাও কোনো লেটার দেই এরকম 20 দিন অপেক্ষা করতে হয়, তারপরে 10 দিন অ্যাসোসিয়েট টাইম, 40 দিন পরে আমরা টোটাল তথ্য পাওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও প্রপার ইনফরমেশন পাওয়া যায় না। তাহলে ইনফরমেশন রাইটস অ্যাক্টের সেকশন 9 এর সাবসেকশন 1, 2, 3। স্যার, জি, এই পুনরায় আবেদন করতে পারবো এটা তো এটা কোথায় বলা? পুনরায় আবেদন হচ্ছে আমাদের যদি রিকোয়ার্ড ইনফরমেশনটা না আসে তাহলে পুনরায় আবেদন করতে, এটা পরে আরেকটা ধারায় আছে, আমরা একসাথে বলে দিচ্ছি আর কি। তা আমরা 20 দিনের মধ্যে তথ্য যেটা পেয়েছি তথ্য আমাদের সম্পূর্ণ তথ্য হয় নাই। আমাদের অডিটের জন্য বা আমাদের অন্য প্রয়োজনে বা অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টের জন্য সঠিক তথ্যটা আমরা পাই নাই। তাহলে যদি আরো কোনো সাপ্লিমেন্টারি ইনফরমেশন লাগে তাহলে ওই অফিসারকে জানাইলে উনি ওনার কোন ইউনিটকে বা দায়িত্বপ্রাপ্ত ইউনিটকে তথ্য দেওয়ার জন্য জানাবেন। উনি দিবে 30 দিনের মধ্যে, মানে আরো 10 দিন সময় বাড়তি পেলেন। এরপরে যদি আমরা না পাই তাহলে আমরা পুনরায় আবেদন করতে পারবো। বাংলাদেশে যেটা হয় যে নিচেই আছে আরেকটা ধারায়, যে বেশিরভাগ ক্ষেত্রে কর্মকর্তারা রিকোয়ারমেন্টই বুঝে না, তথ্য একটা চাইলাম ওনারা আরেকটা দিয়ে দেয়। এই কমিউনিকেশন গ্যাপের কারণে আবার পুনরায় তথ্য চাইতে হয়। মানে এইগুলো হচ্ছে আমাদের জেনারেল সিচুয়েশনে, আর স্পেশাল কন্ডিশনের জন্য কিছু আইন আছে। এটা হলো 9-এর 4 ধারা অনুযায়ী উপরের 1, 2-তে যা কিছুই থাকুক না কেন, যদি এমন কিছু হয় যে কোনো ব্যক্তির এরকম জীবন মৃত্যু সমস্যা, গ্রেফতার হয়েছে, কারাগারে আছে বা কারাগার হইতে মুক্তি ব্যাপার কোনো ঘটনা আছে, এরকম যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আসলে 24 ঘন্টার মধ্যেই তথ্য সরবরাহ করিতে হবে। এখন এই মেসেজটাও তো জানাইতে হবে অ্যাপ্লিকেশনে যে আমাদের এই ইনফরমেশনটা কি কাজে প্রয়োজন। যদি এরকম ইনফরমেশন এখানে দেওয়া না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রকাশ বা তথ্য না দিলে আমরা আবার এই আইনের কমপ্লায়েন্সে তাকে অভিযুক্ত করতে পারবো না। কাজে আবেদন করার সময় আমাদের উল্লেখ করে দিতে হবে যে কি কারণে এই তথ্যটা দরকার, অনুরোধকৃত তথ্যের কারণটা কি বা কি কাজে এটা ব্যবহার করা হবে, এটা জানানো থাকলে তাহলে 24 ঘন্টার মধ্যে উনি এটা দিবেন। তাহলে আমাদের যে আইন ছিল ইনফরমেশন রাইট অ্যাক্ট 2009, তার মেইন ধারাগুলো আমরা জানলাম। নিচে গিয়ে একটা দেখেন সাপ্লিমেন্টারি ধারা আছে, 9টা একটু দেখতে হবে। এটা খুবই সাধারণ, এই জন্য আমি আর ডিটেল কিছু বলছি না। এরপরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইনফরমেশন অফিসার কে থাকবেন। এই আইন যখন 2009 সালে ইমপ্লিমেন্ট করা হয় তার আগে তো কোনো গাইডলাইন ছিল না। আইন যেদিন পাবলিকেশন হয় ওই দিন থেকে 60 দিনের মধ্যে প্রত্যেকটা অফিসে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিযুক্ত করা হয়। এখন উনি যেই পদের বা যেই পজিশনেরই হোক না কেন একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে প্রত্যেকটা অফিসে। তার মানে এমন অফিস নাই যেখানে বলতে পারবে না যে আমাদের আসলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাই। তাদের যদি 2 জন কর্মকর্তা থাকে তাদের মধ্যে একজন ইনফরমেশন অফিসার হইতে হবে, এবং তার নামে একটা অফিসিয়াল লেটার থাকবে। ওই ইউনিটকে জানানো থাকবে যে ইনি হচ্ছে আমাদের এই অফিসের বা এই দপ্তরের, এই অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এগুলো জেনারেল, মানে মুখস্থ রাখার দরকার নেই, বেসিকটা জানা থাকা দরকার যে ইনফরমেশন রাইট অ্যাক্টে আমাদের কি কি অধিকার আছে। তাহলে আমরা পরের ধাপে যাচ্ছি না, এখানে যদি প্রশ্ন না থাকে। আমরা তথ্য কমিশন সম্বন্ধে হয়তো সবাই একটু একটু জানি। তথ্য কমিশনের মেম্বার কারা বা কিভাবে এটা যাচাই বাছাই করে, এটা একটু জানা দরকার। তথ্য কমিশন যদি সঠিক না হয়, তাহলে আমাদের তথ্য প্রাপ্তি বা তথ্য নিয়ে যে আমরা কাজ করবো, ইনফরমেশনে যে কাজ করবো, এটাও সঠিক নাও হতে পারে। তাহলে আমাদের যে ইনফরমেশনের জন্য যে কমিটি থাকবে, এই কমিটিটা একটু জানা দরকার। 5 জন সদস্য থাকবে এখানে বাছাই কমিটিতে। 5 জন সদস্যের মধ্যে একজন সদস্য থাকবে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের যে কোনো একজন বিচারপতি, এবং এই বিচারপতিকে সভাপতির পদ দেওয়া লাগবে। এরপরে মন্ত্রী পরিষদ সচিব, যদি এগুলো মানে প্রশাসনিক কাজ, তারপর আমাদের জানতে হয় আর কি, অডিটের জন্য বা বিভিন্ন ইনফরমেশনের জন্য জানতে হয়। মন্ত্রী পরিষদ সচিব থাকবে এবং সংসদ কার্যকর থাকাকালীন ওই অবস্থায় স্পিকার কর্তৃক মনোনীত সরকারি দল এবং বিরোধী দলের সংসদ সদস্য। তাইলে কি হবে, যে কোনো তথ্য নিয়ে যদি ডিসপিউট হয়, তাহলে দুই পক্ষেরই একজন করে প্রতিনিধি এখানে আছে। এবং সাংবাদিকতা পেশায় নিয়োজিত সম্পাদকের যোগ্যতা সম্পন্ন এরকম গণমাধ্যম কর্মী একজন থাকবে, এবং উনি সরকারের মনোনীত এবং সাধারণ নাগরিকদের মধ্যে থেকেও নির্বাচিত হতে পারেন। তাহলে আমরা কি কি পেলাম এখানে? প্রধান বিচারপতির কর্তৃক মনোনীত একজন বিচারপতি, মন্ত্রী পরিষদের সচিব, এরপরে সংসদ যদি কার্যকালীন থাকে তাহলে সংসদের বিরোধী দলীয় এবং সরকার দলীয় একজন সংসদ সদস্য, এবং সম্পাদকের যোগ্যতা সম্পন্ন এক সাংবাদিকতা পেশায় নিয়োজিত গণমাধ্যম কর্মী, এদের একজন প্রতিনিধি। এদের সমন্বয়ে আমাদের বাছাই কমিটি বা ইনফরমেশনের যে তথ্য কমিশন হবে, এই কমিশনের মেম্বার। আমরা তথ্য কমিশনের মেম্বারদের সম্বন্ধে জানলাম, তাহলে এখানে কর্মচারী কর্মকর্তা কারা থাকবে এটার একটা ডিটেল এখানে আছে। এটা হলো আমাদের আইনের ধারা 23-এর 1 থেকে 4 পর্যন্ত আছে, বাট একের মধ্যেই মানে একজন সচিব থাকবেন, সচিবেরই মূল কাজ আসলে এখানে। কারণ বাকি বাকি মেম্বাররা নিয়ম অনুযায়ী সচিবের নেতৃত্বে ওখানে অ্যাপয়েন্টেড হয় তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। যদি একজন সচিব দিয়েই কার্যক্রম চালানো যায়, ছোট অফিস হয়, তাহলে ওই একজনই চলবে, অথবা ওনার প্রয়োজন অনুযায়ী উনি অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিযুক্ত করতে পারবেন। এখানে এইভাবে বলা আছে, এই আইনের অধীন তথ্য কমিশন উহার কার্যাবলী সুষ্ঠুভাবে পর্যালোচনা বা সম্পাদনের লক্ষ্যে সরকারের পূর্বানুমোদন ক্রমে সাংগঠনিক কাঠামো নির্ধারণ পূর্বক প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতে হবে। কোনো অফিস যদি আসলে কার্যক্রম খুব ছোট হয়, তাহলে একজন সচিব থাকলেই আমাদের কার্যক্রম চলে যাবে। যেটা নিয়ে বেশি বেশি প্রশ্ন হওয়ার সুযোগ থাকে, জরিমানা। এই আইন না মানলে কি হবে, তথ্য যদি সরবরাহ না করে তাহলে কি হবে? তাহলে কি কি অপরাধের জন্য শাস্তি হতে পারে বা জরিমানা হতে পারে? 1 নম্বর আছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই তথ্য প্রাপ্তির কোনো অনুরোধ বা আপিল গ্রহণ করিতে অস্বীকার করিয়াছেন। তাহলে কোন অফিসার তথ্য দিতে চাচ্ছে না, কোনো যুক্তিসঙ্গত কারণ নাই বা যুক্তি গ্রহণযোগ্য কোনো কারণ নাই, উনি দিবেন না তথ্য, এরকম যদি হয়, অথবা এই আইন দ্বারা নির্ধারিত সময়সীমার মধ্যে অনুরোধকারীকে যখন আমরা আবেদন করি তথ্য প্রদান করিতে বা এই বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিতে ব্যর্থ হইয়াছেন, তাহলে 30 দিন, তারপরে সরি প্রথম 20 দিন, তারপর 10 দিন, 30 দিনের মধ্যে তথ্য দেয় নাই বা দিতে ব্যর্থ হয়েছে, তাহলেও আমরা এই আইনের আন্ডারে ওনাকে দোষী সাব্যস্ত করতে হবে। অসৎ উদ্দেশ্যে অথবা তথ্য প্রাপ্তির কোনো অনুরোধ বা আপিল প্রত্যাখ্যান করিয়াছেন, মানে তা আবেদন পাইছে কিন্তু আবেদনটা পাওয়ার পরে উনি প্রত্যাখ্যান করেছেন বা এটা রিসিভ করতে চাচ্ছেন না, বা রিসিভ করে হারায় ফেলছেন, এরকম যদি হয়। যে তথ্য প্রাপ্তির অনুরোধ করা হইয়াছিল তাহা প্রদান না করিয়া ভুল, অসম্পূর্ণ, বিভ্রান্তিকর বা বিকৃত তথ্য প্রদান করিয়াছেন। কোন তথ্য প্রাপ্তির ক্ষেত্রে উনি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, এই সমস্ত অপরাধের জন্য ওনাকে কি কি শাস্তি দেওয়া যেতে পারে?
শাস্তিটা কি হাস্যকর না? প্রতিদিন হচ্ছে 50 টাকা আর সর্বোচ্চ 5,000 টাকা। এই জন্যই বাংলাদেশে তথ্য পাওয়া যায় না। কারণ একজন কর্মকর্তা উনি যদি আসলে অসৎ হয়ে থাকে তাহলে তথ্য দিবে না, জরিমানা 5,000, এটা কোনো ব্যাপারই না। মনে থাকবে এইটুকু আমাদের, যে কি কি কারণে আমাদের জরিমানা করার বা আইন অনুযায়ী তার পেনাল্টি হওয়ার সুযোগ আছে, এবং যতদিন দেরি করে তথ্য দিবে ততদিনের জন্য দিন প্রতি 50 টাকা করে জরিমানা, অথবা সর্বোচ্চ 5,000 টাকা। 5,000 টাকার বেশি জরিমানা করার এই আইনে আমাদের বিধান নাই। স্যার, না পেলে ওই যে জরিমানার বিষয় আছে, কিন্তু পুনরায় আবেদন করতে পারবে এটা তো কোথাও পেলাম না। আচ্ছা, আমি মাঝখানে দেখাই নাই, আমি মাঝখানে অনেকগুলো সেকশন ছেড়ে আসছি না, মাঝখানে আছে। এটা আমরা যখন ডিটেল ইয়ে যাব, এমসিকিউতে যাব, তখন আমি দেখাই দিব না। আজকে তো প্রথম ক্লাস এবং সময়ও অনেক চলে গেছে, একটু শেষ করতে হবে দ্রুত। আর আমাদের যে কমিশন থাকবে, এই কমিশনে প্রতি বছর 31শে মার্চের মধ্যে কমিশনের পূর্ববর্তী বর্ষের কার্যাবলী, কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা অফিসার আছেন তারা আসলে রাষ্ট্রপতির কাছে একটা তথ্য প্রকাশ করবেন। এই তথ্য প্রকাশ করা একটা কমিশন শুধু করে না, সবগুলো অফিস থেকে তথ্য সংগ্রহ করে আমাদের যে সেন্ট্রাল কমিশন থাকে, সেন্ট্রাল কমিশন রাষ্ট্রপতির কাছে একটা ইনফরমেশন প্রোভাইড করে যে আমাদের দেশের টোটাল ইনফরমেশন রাইটস এর কমপ্লায়েন্স গুলোর কি স্ট্যাটাস, কতগুলি অনুরোধ বা কতগুলি অ্যাপ্লিকেশন আসছে, কতগুলি তথ্য তারা সরবরাহ করছে, অনুরোধকারীদের কিভাবে তারা তথ্যের সিদ্ধান্ত প্রোভাইড করছে, এরকম একটা তালিকা আছে। ওই তালিকা অনুযায়ী তারা তথ্যটা প্রোভাইড করে। তাহলে আমরা এই আইনটা খুব ডিটেল দেখলাম না, আমি এটা শেয়ার করে দিব, বাংলায় আছে, আপনারা একটু পড়ে নেবেন। আমরা পরবর্তী একটা আইনে যাচ্ছি। আমরা আইসিটি পলিসি 2018 দেখবো। দেখার আগে আমাদের একটু ব্যাকগ্রাউন্ড জানা দরকার। 2009 এবং 2015, 9-এর যে আইসিটি পলিসি ছিল এটার কিছু ফিচার বা যেটা আমরা অবজেক্টিভ বলি, 10টা অবজেক্টিভ ছিল, মেইন অবজেক্টিভ। এটা দেখা, এই 2009-এর আইনের আগে এটারও একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এটা জানার জন্য। 97 সালে আমাদের গভর্নমেন্টের আইসিটি কমিউনিকেশন টেকনোলজি নামে আলাদা একটা ডিপার্টমেন্ট হয়। এই ডিপার্টমেন্টের পরবর্তী কার্যক্রমগুলো মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নামে কনভার্টেড হয়। এরপর 2002 সালে এটার পরিবর্তিত নামে এটা আসে হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এই এই মিনিস্ট্রির আবার একটা প্রিভিয়াস কার্যক্রম ছিল 86 সালের আইন অনুযায়ী, আরো অনেক বছর আগের। ওই সময় থেকে টেকনোলজি পলিসি ক্যাবিনেটে ড্রাফট করা ছিল, যেটা পরবর্তী 2000 সালের আগে 97 এবং পরবর্তী 2002-তে ইমপ্লিমেন্টেশনে আসে। এই টোটাল পলিসিটা আসলে ডিফাইন করা হয়েছিল হিউম্যান রাইটসকে, হিউম্যান বিং এর যে বিভিন্ন ধরনের কি বলে পোটেনশিয়াল আছে সায়েন্স এবং টেকনোলজির মাধ্যমে, এইটাকে হাইলাইট করাটাই ছিল এই আইনের বা পলিসির ভীষণ এবং মেইন ইনগ্রিডিয়েন্টস। তাহলে এখানে আইসিটি অ্যাক্টের আমরা তাহলে দেখি যে 2015 বা 18-র আগে 2002-তে একটা ভার্সন ছিল, 2008-এ একটা ভার্সন ছিল, 2009-এ একটা ভার্সন ছিল। 2009-এর যে মেইন ভার্সন ছিল এখানে 10টা অবজেক্টিভ ছিল। এই হচ্ছে 10টা অবজেক্টিভ: সোশ্যাল ইকুইটি, প্রোডাক্টিভিটি, ইন্টিগ্রিটি, এডুকেশনাল রিসার্চ, এমপ্লয়মেন্ট, স্ট্রেংথেনিং অফ এক্সপোর্ট, হেলথ কেয়ার, ইউনিভার্সাল অ্যাক্সেস, এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, সাপোর্ট টু আইসিটি। এই উপরের যে 9টা অবজেক্টিভ, এইটা অ্যাচিভ করার জন্য আইসিটি মিনিস্ট্রিকে সাপোর্ট করার জন্য কতগুলি মন্ত্রণালয় এবং অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া ছিল, এটা হচ্ছে সাপোর্ট টু আইসিটির আন্ডারে পড়ে। তাহলে এখন আমাদের যে অবজেক্টিভ গুলো আছে 2018 সালের, ওই অবজেক্টিভ গুলো 2009 থেকেই কন্টিনিউশন আছে। 2009-এর অবজেক্টিভ গুলো যেরকম ছিল ওইটার সাথে আরো নতুন করে এখন 3টা সংযোজন হয়ে 2018 সালের অবজেক্টিভ আসছে। তো 2018 সালের অবজেক্টিভের সাথে সমন্বয় করে আমাদের শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের কি অ্যাচিভমেন্ট, এটা একটু দেখতে হবে। এখন আমি ওইটাই চলে যাচ্ছি।
আমি একটু তাড়াতাড়ি যাইতেছি শেষ করার জন্য আর কি। কারণ অনেকগুলো আইন, আমরা আজকে প্রায় 6টা আইন দেখতেছি। তো আমাদের যেটা লেটেস্ট আইসিটি পলিসি 2018, পাবলিকেশন ডেট 2018 সালে ডিসেম্বর মাসের 15 তারিখ। তাহলে আমাদের এই আইনের নাম বাংলায় যদিও আছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা 2018। 2 নম্বরে সবসময় ডেফিনেশন গুলো থাকে, ডেফিনেশন গুলো আপনারা দেখবেন। আমরা মূল অবজেক্টিভের পার্টে যাব। স্যার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। ও, তাহলে কি হলো, আমি না শেয়ার করলাম, সরি আবার আবার শেয়ার করি। এখন কি থ্যাংক আসছে? ইউ। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তাহলে আমাদের 2009 সালের যে 10টা অবজেক্টিভ ছিল, ওই অবজেক্টিভ গুলোর সাথে আরো 3টা যুক্ত হয়ে এখন আমাদের টোটাল অবজেক্টিভ 13টা। এখানে আছে কি, ডিজিটাল গভর্নমেন্ট। একটু আমরা অবজেক্টিভ গুলো জেনে রাখি। ডিজিটাল গভর্নমেন্ট, ডিজিটাল সিকিউরিটি, সোশ্যাল ইকুইটি অ্যান্ড ইউনিভার্সাল অ্যাক্সেস, এডুকেশন রিসার্চ অ্যান্ড ইনোভেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট, স্ট্রেংথেনিং কি বলে ডোমেস্টিক ক্যাপাবিলিটি, এনভায়রনমেন্ট, ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনহেন্সিং প্রোডাক্টিভিটি। এই পর্যন্ত আগে যা ছিল কমন, পরিবর্তন হওয়া শুরু হয়েছে এর পরের ধাপ থেকে। এগুলো তাদের অবকাঠামো, কৌশলগত পরিকল্পনা, আমরা যাচ্ছি না এগুলোতে কারণ অনেক লেখা, পুরো বইটা প্রায় 80 পাতার। তো এতগুলি তো একসাথে শেষ করা যাবে না। আমাদের যেটা অ্যানেক্সার 1 বা পরিশিষ্ট 1 নামে পরিচিত, যেটাকে আমরা বলি কর্ম পরিকল্পনা অ্যাকশন প্ল্যান, এটা এখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আসে। কর্ম পরিকল্পনা অ্যাকশন প্ল্যানে আমাদের টোটাল কয়টা পার্ট আছে? 7টা পার্ট আছে। 7টা পার্টের মধ্যে 1 নাম্বার পার্টে হচ্ছে এইটার একটা ক্রমাণু নাম্বার, মানে যেটা ক্রমিক নাম্বার বলি, এটা বলার কথা না কিন্তু আমাদের পলিসিতে ক্রমিক নাম্বার ধরে ধরে ডিফাইন করা থাকে। এই জন্য এইটাতে আমাদের করণীয় বিষয়বস্তু কি, তাহলে অ্যাকশন প্ল্যান। তারপরের ধাপে আছে 3 নম্বরে প্রাথমিক বাস্তবায়নকারী, ইমপ্লিমেন্টিং অথরিটি। এরপরে এইটার অ্যাচিভমেন্ট কি হবে, ফলাফল। স্বল্প মেয়াদে 2021 সালের মধ্যে কি কি অ্যাচিভমেন্ট হবে, দীর্ঘমেয়াদে মধ্যমেয়াদে 2023-30 সালের মধ্যে কি হবে, এবং দীর্ঘমেয়াদে 2041 সালের মধ্যে কি কি অ্যাচিভমেন্ট হবে। এখন একটা প্রশ্ন হইতে পারে যে এখন তো সরকার বদল হয়ে গেছে, এইগুলো কি হবে না হবে এইটা আমাদের জানা নাই, কারণ এখনো এটা রিলেটেড কোনো সার্কুলার আমি দেখি নাই যে এই অ্যাকশন প্ল্যানগুলি কার্যকর থাকবে নাকি বন্ধ হয়ে যাবে। কাজে যে এখনো যেহেতু আমাদের কাছে সার্কুলার নাই, এটা পড়তে হবে। কারণ মনে হইতে পারে সরকার বদল হওয়ার কারণে এটা পরিবর্তন হয়েছে কিনা, এই জন্য আইডিয়াটা বলা। এখনো পর্যন্ত কোনো সার্কুলার আমি দেখি নাই যে এই পলিসিটা বা এই অ্যাক্টটা বাতিল করা হয়েছে। যদি কখনো এরকম সার্কুলার আসে আমরা জানাই দিব, বা আমাদের কাছে ইনস্টিটিউট থেকে মেসেজ দিবে যে এখানে পরিবর্তন আসছে, আপনাদের ক্লাসেও হয়তো তখন বলতে হইতে হবে। তাহলে প্রথমে যেটা আছে আমাদের, সরকারি তথ্য ও সেবা সমূহ জনগণকে ডিজিটাল পদ্ধতিতে প্রদান নিশ্চিত করেন। একটু আগে আমরা যে আইনটা দেখে আসলাম, ওই আইনের সমন্বয়ে আমাদেরকে সরকারি তথ্য ও সেবা সমূহ জনগণকে ডিজিটাল পদ্ধতিতে প্রদান নিশ্চিত করতে হবে। কি কি করতে হবে বলছে, সকল সরকারি সেবা বা যে কোনো স্থান হতে সহজে, স্বচ্ছভাবে, কম খরচে, কম সময়ে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ। তো এইটা আমাদের আইন অনুযায়ী বর্তমানে 100 ভাগ হয়ে গেছে। যদিও বলছে 100 ভাগ হয়ে গেছে, আমরা যখন ওই তথ্য নিতে যাই বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট, কোম্পানি তো না, বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইট ইনফরমেশন গুলো আপডেটেড না। 21 সাল অনুযায়ী বলছে যে আমাদের সমস্ত অধিদপ্তরের, সবগুলো প্রশাসনিক দপ্তরের ওয়েবসাইট হয়েছে, তথ্য প্রাপ্তির জন্য সুযোগ তৈরি হয়েছে, কিন্তু তথ্যগুলি হালনাগাদ না। এরপর আছে ডিজিটাল পদ্ধতিতে সকল সেবা গ্রহণের নাগরিকদের সক্ষমতা উন্নয়ন ও অবহিতকরণের ব্যবস্থা গ্রহণ। তো এইটাতে মূল পার্টটা কমপ্লাই করে হচ্ছে আমাদের ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেটাকে আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার নামে চিনি। উপজেলা, জেলার আন্ডারে থাকে। তো উপজেলা, জেলায় যে সংশ্লিষ্ট অধিদপ্তর আছে ওরা নিজেরা কমপ্লাই করে, আর একদম রিমোট লেভেলে বা যেখানে আসলে উপজেলা, জেলার সুযোগ সুবিধাগুলি যায় না, ইউনিয়ন পর্যায়ে ওখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সেবা দেওয়া হয়। কারণ গ্রামে সবার কম্পিউটার, ফটোকপি, স্ক্যান বা আমাদের যে ইলেকট্রনিক ফর্মে আবেদন করার সুযোগ থাকে না। এই জন্য সরকার তার মন্ত্রণালয়ের আন্ডারে
প্রত্যেকটা ইউনিয়নে এরকম ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছে। ইউনিয়নের ডিজিটাল সেন্টারটি ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সের মধ্যেই সংগঠিত থাকে। পরে আছে সকল মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ডিজিটাল সার্ভিস প্রদানের ক্ষেত্রে সার্ভিস চিহ্নিতকরণ, ক্রয়ের ব্যবস্থা গ্রহণ, বাস্তবায়নের উদ্দেশ্য প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা পর্যায়ের স্থায়ী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান। ওইখানে আসলে দেখা যায় কিছু কিছু পদে অস্থায়ী লোকজন বা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে, কিন্তু পারচেজ বা যে নিয়ম কানুনগুলি কমপ্লাই করতে হবে, আইসিটি ফোকাল পয়েন্ট হতে হবে, এক্ষেত্রে চিফ যে অফিসার হবে উনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওনাকে স্থায়ী পদের অধিকারী হইতে হবে। এই নিয়ম অনুযায়ী এটাও 100% অ্যাচিভমেন্ট হয়ে গেছে। সরকারি প্রতিষ্ঠানে আইসিটি পেশাজীবী দ্বারা আইসিটি সেল স্থাপন, এ সেলের জন্য আইসিটি সংশ্লিষ্ট পদ সৃজন করা, সরকারি পর্যায়ে সকল আইসিটি সংশ্লিষ্ট পদকে কারিগরি পদ হিসেবে চিহ্নিতকরণ, এইটাও 100% অ্যাচিভমেন্ট হয়ে গেছে। কারণ আমাদের নিয়ম অনুযায়ী সবগুলো দপ্তরে আইসিটি অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। যদি অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ না থাকে, কাউকে হয়তো আইসিটি ডেজিগনেশন দেওয়া হয়েছে। তাহলে আইটি গভর্নেন্সের সঙ্গে তো এগুলোর কোনো মিল নাই, ঠিক না? নাকি মিল আছে? স্যার এটাও গভর্নেন্সের একটা অংশ, পার্ট অফ। আসলে এটা গভর্নেন্সের একটা অংশ, পার্ট অফ। কারণ আমরা যেহেতু গভর্নেন্স এনশিওর করতে চাই, আবার আমরা হচ্ছে এইগুলো সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে কাজ করার জন্য অ্যাসোসিয়েটেড পার্সন, এই জন্য আমাদেরকে জানা দরকার, আর কিছু না। এই জন্য আইটি গভর্নেন্সে এটা ঢুকানো হয়েছে, এটা ঢুকাইতো না। ঢুকাইছে এই কারণে যে বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তেছে, ওরাই বিভিন্ন দপ্তরের সাথে কাজ করে। তো সরকারের নিয়ম কানুন যদি তারা বেসিকটা না জানে, তাহলে তারা কাজ করবে কিভাবে? হয়তো অনেক ক্ষেত্রে নিয়ম কমপ্লাই করে না, তারা মানে না, তারা মানতে চায় না, কিন্তু অ্যাটলিস্ট আমাদের জানা থাকলো যে কিভাবে আমাদের কার্যক্রমগুলি হওয়ার কথা ছিল। তারপরে হচ্ছে না, সেটা আমাদের কিছু করার নেই। পরে আছে ডিজিটাল সরকার ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে সফটওয়্যার ও হার্ডওয়্যারের চাহিদা নিরূপণ, আর্থিক ক্রয় পরিকল্পনা তৈরি, সরবরাহ সরবরাহ পরবর্তী সহায়তার ক্ষেত্রে নির্দিষ্ট মান ও নীতিমালা অনুসরণ। এখন এইটাও বলছে যে আমাদের এটিওআই এর আন্ডারে বা আমাদের বিসিসি এর আন্ডারে সমস্ত কিছু কমপ্লাই হয়ে গেছে। কারণ প্রতিটা অফিসে এখন পারচেজ বা ডিজিটাল টেন্ডারই হয়ে থাকে এখন। পরে আছে ডিজিটাল সার্ভিস সমূহ ডাটা অ্যানালাইটিক্স ও এআই সংযোজনের মাধ্যমে স্মার্ট এবং পার্সোনালাইজ সেবা নিশ্চিতকরণ। এটা অনেকটুকু বাকি আছে। অনেকটুকু বলতে এখন অনেক অফিসেই ডাটা অ্যানালাইটিক্স নাই, অ্যাটলিস্ট ডাটা ইনফরমেশনটা পাওয়া যায়, কিন্তু অ্যানালাইসিসটা তাদের কাছে থাকে না। এটা অনেকটুকুই বাকি আছে, কারণ আমরা অনেক মন্ত্রণালয়ে কাজ করতে গিয়ে দেখেছি ওদের কাছে অ্যানালাইটিক্স কিছু নাই আসলে। ওরা অ্যানালাইটিক্স যেটা বলতে বুঝে, ওরা আসলে নিজেরা কিছু লিখে দেয় হাতে। বড় সফটওয়্যার এবং আইসিটি ক্রয়ের ক্ষেত্রে বা আইটিএস ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী পিপিএ এবং পিপিআর, এটা তো আমরা জানি, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস, একটা 2006 আর একটা 2008, অনুসরণ পূর্বক সরকারি কর্তৃপক্ষের প্রযোজ্য ক্ষেত্রে ডিজাইন ও সুপারভিশন এবং বাস্তবায়ন ও এ দুটি পৃথক চুক্তির মাধ্যমে সম্পাদন করা। এটা একটা বড় কমিউনিকেশন গ্যাপ। আমাদের যে পিপিএ এবং পিপিআর এর গাইডলাইন, ওইটাতে এক জায়গায় পারচেস করার কথা বলা আছে, আর এক জায়গায় ওইটাকে ইমপ্লিমেন্ট করা বা ওইটাকে সুপারভিশন করার কথা বলা হয়েছে। সেজন্য দেখা যায় সরকারি মন্ত্রণালয়ের আন্ডারে অনেক ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি কেনা থাকে, ওইটা পরবর্তী ইমপ্লিমেন্ট করা যায় না। ইমপ্লিমেন্টেশনের পরে আসলে সঠিক সময়ে সার্ভিস করা যায় না। এটা হচ্ছে অনেক বড় একটা গ্যাপ এই নীতিমালার কারণে। কারণ নীতিমালাটাই বানাইছে এইভাবে, কারণ যখন কিনছে তখনই যে সে সার্ভিসটাকে এনশিওর করে দিল, এটা দেয় না, তখন শুধু সে এটার ওয়ারেন্টি গ্যারেন্টি এনশিওর করে, সার্ভিসটা এনশিওর করে না। স্যার এটা মনে হয় ওদের দক্ষতা বিষয়ক নীতিমালা সঠিকভাবে ফলো করে না, শুধু পারচেস আসলে করেই শেষ করে। আসলে দক্ষতার না, আমাদের সরকারে যারা কাজ করে তারা সরকারের বেনিফিটের সাথে নিজেদের বেনিফিটটাও চিন্তা করে। এখন যদি আমি পারচেজের সাথে সার্ভিসটাও দিয়ে দেই, তাহলে একটা টেন্ডারে সব চলে গেল, তাহলে পরবর্তীতে যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসবে তাদের তো ওইখানে বেনিফিট নেওয়ার কোনো জায়গা থাকছে না। তারা ওই সার্ভিসগুলো সবসময় নিজেদের বেনিফিট এনশিওর করে আর কি, তাদের পছন্দ মতো লোককে সার্ভিস করতে দেয়, তার সাথে হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলেও থাকতে পারে, ওইখান থেকে বেনিফিটটা নেয়। এই জন্য দেখা গেছে যে
সেন্ট্রাল প্রকিউরমেন্ট হলে, সেন্ট্রাল সার্ভিস হলে, তাহলে আসলে ওদের তো আর খাওয়ার জায়গা থাকে না। ওরা ইচ্ছা করে এই কাজটা করছে, আমি সবসময় এটা বলি। আমরা যতবার সরকারি কাজে গেছি এরকম ইয়েতে, আমি প্রত্যেকটা রিপোর্ট এটা মেনশন করছি যে এটা হলো ইচ্ছাকৃত হবে করা। কারণ কে সার্ভিস প্রোভাইডার, যিনি এটা ম্যানুফ্যাকচারার, সে সবচেয়ে ভালো জানে। ম্যানুফ্যাকচার করে জার্মানে, সার্ভিস প্রোভাইডার নেয় হচ্ছে বাংলাদেশ থেকে, তাহলে ও কিভাবে পারবে? মেশিনটা কিনলাম আমি জার্মান থেকে, ইকুইপমেন্ট আনলাম জার্মান থেকে বা হয়তো চায়না থেকে, আর সার্ভিস প্রোভাইডার বাঙালি, যে ওই মেশিনটা জীবনে দেখেও নাই। এটা তো সম্ভব না আসলে। তাইলে আমার সার্ভিস প্রোভাইডারও জাপানের হইতে হবে, অথবা চায়না হইতে হবে, অথবা তাদের ট্রেইনড কোনো পার্সন বাংলাদেশে অ্যাসোসিয়েট কোনো কোম্পানি থাকলে তারা হইতে পারে। এই জন্য আসলে দেখা যায় সরকারের সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। আমরা অনেকবার রিপোর্টে লিখছি আমাদের জায়গা থেকে, কিন্তু কিছু করার না, আমাদের কথা তো আর কেউ শুনবে না, বা তারা হয়তো এটা শোনার প্রয়োজনীয়তা মনে করে না। আপনারাও হয়তো দেখবেন অনেক অফিসে গিয়ে দেখবেন যে অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো পরিচালনা করার লোক নাই, বা এটাকে সার্ভিস করার মতো যোগ্য কোনো কন্ট্রাক্টর নাই। আমরা পরের টপিকসে যাই, কৌশলগত পদ্ধতি বা কৌশলগত বিষয়বস্তুগুলো কি কি থাকে সরকারের এই ক্ষেত্রে। ডিজিটাল প্রযুক্তি যথাযথ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদানে সরকারের কিছু কৌশলগত বিষয়বস্তু। সরকারি প্রতিষ্ঠানে নাগরিক সেবার হালনাগাদের তথ্য সারণী ওয়েবসাইটে প্রকাশ করবে। সরকার মনে করতেছে যে ওয়েবসাইটে যদি আমি একটা সিটিজেন চার্টার প্রকাশ করে দেই, তাহলে আমার জনগণ সিটিজেন চার্টার দেখে দেখে কে কোন সেবা দেওয়ার কথা, কত ঘন্টা কত দিনের মধ্যে সেবা দেওয়ার কথা, এখান থেকে সেবাটা নিতে পারবে। হ্যাঁ, এরকম একটা চার্টার বিভিন্ন ওয়েবসাইটে আছে, আপনারা চাইলে সরকারি অফিসের ওয়েবসাইট ঘুরে দেখবেন যে এরকম সিটিজেন চার্টার আছে, কিন্তু এই অনুযায়ী সেবা পাওয়া যায় না। ইলেকট্রনিক ক্রয় পদ্ধতিও চালুকরণ এবং সকল উন্মুক্ত দরপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশের ব্যবস্থা করুন। সরকারের, আপনারা জানেন কিনা যে ইজিপি নামে একটা প্রজেক্ট আছে, ইলেকট্রনিক গভর্নমেন্টের পারচেজ। ইজিপির আন্ডারে সমস্ত টেন্ডার প্রক্রিয়াগুলো বা দরপত্রগুলি তারা পাবলিশ করে, কিন্তু ওইখানেও আসলে অনেক ধরনের সমন্বয়হীনতা আছে। এরপরে পিপিএ ও পিপিআর অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ, সংস্থার ওয়েবসাইটে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ, এগুলো নর্মালি করে, এগুলো সব অ্যাচিভমেন্ট হয়ে গেছে, এগুলো কৌশলগত দিক। 1.2.10 এটার দিকে আমরা একটু তাকাই। ডিজিটাল সার্ভিস অ্যাক্ট প্রণয়নে উদ্যোগ গ্রহণ। ডিজিটাল সার্ভিসের একটা অ্যাক্ট হয়েছে, কিন্তু এই অবকাঠামোটা এখনো তারা মানে পরিপূর্ণভাবে চালু করতে পারে না, শুধু আইনটাই হয়েছে। আমি কিন্তু খারাপ কথাগুলো বলে যাচ্ছি যেগুলো হয় নাই, জানা থাকলো আর কি। আমাদের আইন আছে কিন্তু এটার কমপ্লায়েন্স নাই। আমরা কোনো সরকারি দপ্তরে গিয়ে এগুলো ডিটেল পাই না। জাতীয় পর্যায়ে ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করা এবং সব সরকারি প্রতিষ্ঠানকে সংযুক্তকরণ, এটাও হয়ে গেছে। সব সরকারি অফিসে এখন ইন্টারনেটের কানেকশন আছে, বা ইন্টারনেট না থাকলে এডিএসএল দিয়ে কানেকশন আছে, কিন্তু ওখানে গিয়ে কোনো তথ্য পাওয়া যায় না। এরপরে কম্পিউটার, ইন্টারনেট এবং ই সিটিজেন সেবা সমূহে প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগে কমিউনিটি ডিজিটাল সেন্টার, টেলিসেন্টার স্থাপন ও বাস্তবায়ন। এটা ইউনিয়ন লেভেলে হয়ে গেছে, এখন ইউনিয়ন থেকে আস্তে আস্তে আরো ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে ডেভেলপ করার চেষ্টা করতেছে, হয়তো আগামী 2-3 বছরের মধ্যে বাকিটা হয়ে যাবে। স্বল্পোন্নত এলাকা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সাশ্রয়ী ব্যান্ডউইথ এর মাধ্যমে প্রাসঙ্গিক বিষয়বস্তু, পণ্য মূল্য বিষয়ক তথ্যাদি প্রদানের ব্যবস্থা গ্রহণ। এটাও মোটামুটি 100 ভাগের কাছাকাছি হয়ে গেছে, এখন সব জায়গায় ইন্টারনেট আছে এবং সবগুলো সরকারি অফিসেই আসলে ব্যান্ডউইথের, এবং ওইখানে একটা সিটিজেন চার্টার, এবং ওইখানে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে যিনি হলে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রদান করতে পারে। এবং এটা কৃষি ক্ষেত্রে একটা ভালো ডেভেলপমেন্ট হয়েছে, কৃষি ক্ষেত্রে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে ভালো ডেভেলপমেন্ট হয়েছে। সকল সরকারি চাকরির জন্য একটি সমন্বিত জব পোর্টাল অনুসরণ, এইটা এখনো সম্পন্ন হয় নাই। এটা ব্যাংকিং সেক্টরে বা মন্ত্রণালয়গুলোতে কিছু কিছু আছে, অধিদপ্তরে ওরকম ভাবে নাই। এরপর আছে সরকারি তথ্য ও সেবা সমূহ জনগণকে ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানকারী সক্ষমতা উন্নয়ন। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখা যায় সক্ষমতা পরিপূর্ণ উন্নয়ন হয়েছে, কারণ সবগুলোই 100 ভাগ অ্যাচিভমেন্ট দেখানো আছে 2018 সালের আইন অনুযায়ী। সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সহজে ও দ্রুততার সঙ্গে তথ্যের আদান প্রদানের জন্য ডিজিটাল সার্ভিস বা ডিজিটাল চুক্তি সহ তথ্য ব্যবস্থা অবকাঠামো এবং আন্তঃপরিবাহিতা, যেটা ইন্টারঅপারেবিলিটি প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ।
এইটা আমাদের ই নথি নামে একটা সফটওয়্যার আছে গভর্নমেন্টের, ই গভর্নেন্সের আন্ডারে, যেটাকে বলে ই গভর্নেন্স ইন্টারঅপারেবিলিটি ফ্রেমওয়ার্ক, ইজিএএফ মনে হয় বলে সংক্ষেপে। এইটার আন্ডারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ই নথি তথ্য সরবরাহ করার বিধান আছে। বাট ই নথি তথ্য সরবরাহ করলেও আসলে সঠিক সময়ে আমরা আমাদের ফাইলগুলো পাস করতে পারি না বা তথ্য সংকলন শেষ হয় না। যে ডাটা সেন্টারের যে সক্ষমতা, এইটা বাড়ানোর জন্য কিছু টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল ভ্যান্ডর অ্যাপয়েন্টেড আছে, তারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে। এখনো সরকার নিজের সক্ষমতা অনুযায়ী পরিপূর্ণ সার্ভিস নিজে দিতে পারে না, কিছু কিছু ভ্যান্ডরের মাধ্যমে সব জায়গায় ই নথি সিস্টেমটা চালু করা আছে। আমরা একটা জায়গায় দেখি 1.5.8, এই এই লাইনটা একটু পড়তে হবে। একক আইডি ব্যবহার করে ডিজিটাল সেবা প্রদান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ। এইটা একটা ভালো কাজ, এটার প্রক্রিয়া এখনো চলতেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটার অনেক আগেই কার্যকরী পদক্ষেপ নেওয়া, এবং এইটার সুফলটাই আমরা পাবো আসলে যখন আমাদের প্রত্যেকের নামে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার হবে, এনআইডি নাম্বারের মতন। এবং ওই নাম্বারটা দিলে আর কোনো নতুন করে আবেদনপত্রে কিছু দেওয়া লাগবে না, শুধু ওই নাম্বারটা দিলে আবেদনপত্রে কে আসলে আবেদনকারী সমস্ত তথ্য এখানে পেয়ে যাবে। যেমন সব আবেদনে আমাদের নিজেদের তথ্য দিতে হয়, নাম, নিজের নাম, ঠিকানা, বাবার নাম, পরিচয় সব দিতে হয়। যখন এই এই ইউনিক আইডি নাম্বারটা হয়ে যাবে আমাদের প্রত্যেকের, তখন আর এটা নতুন করে চাইতে হবে না, ডিজিটালি এই সার্ভিসটা অটোমেশনের মাধ্যমে পাওয়া যাবে। এরপর আছে ডিজিটাল পদ্ধতিতে মামলা প্রক্রিয়া ব্যবস্থাকরণ। এটাও পুরোপুরি পরিপূর্ণভাবে হয়ে গেছে, আমাদের সব মামলা এখন ডিজিটাল লেভেলে বা কি বলে ডিজিটালি আবেদন করতে হয়, এবং রায়গুলোও তারা অনলাইনের মাধ্যমেই দেয়। আমি কিন্তু সামনে যাচ্ছি, মানে একটু ফাস্ট যাচ্ছি শেষ করার জন্য, 11:30টার মধ্যে শেষ করা যায় যদি। এইগুলোতে ইম্পর্টেন্ট কিছু নাই। এই 2.5-এ আমাদের একটু দেখতে হবে, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এইটাই একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং এইটার জন্যই আমাদের ওই যে আইসিটি কমিউনিকেশন অ্যাক্ট 2006, ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল অপরাধ মোকাবেলার জন্য দক্ষ জনবল সৃষ্টিকরণ, ডিজিটাল অপরাধ সংক্রান্ত বিষয়বস্তু পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরিকরণ, ডিজিটাল অপরাধ মোকাবেলা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, এই সবগুলোই অ্যাচিভমেন্টের পর্যায়ে আছে। আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সংঘবদ্ধ হয়ে ডিজিটাল অপরাধ মোকাবেলার ব্যবস্থা গ্রহণ, জাতীয় ডিজিটাল নিরাপত্তা ফ্রেমওয়ার্ক প্রস্তুত ও বাস্তবায়ন, জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থা গঠন কার্যকর ব্যবস্থা গ্রহণ, ডিজিটাল সংকট ব্যবস্থাপনা, ডিজিটাল অপরাধ দমনে ও সংক্রান্ত আইনের প্রয়োগ, আইসিটি সিস্টেমে অডিট বাধ্যতামূলক করা, ডিজিটাল নিরাপত্তা বীমা চালু করান, ডিজিটাল বিভিন্ন নিরাপত্তা সেবা প্রদানকারী পেনিটেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, আইটি অডিট প্রতিষ্ঠানের অনুমোদন। এটা বাংলাদেশ ব্যাংক কিছুটা অনুমোদন দিয়েছে আইটি অডিট আইসিটি অডিটের জন্য, অন্যান্য মন্ত্রণালয় থেকে তেমন কোনো প্রোগ্রেস আসলে পাওয়া যায় না, বাট একটা গাইডলাইন হয়েছে যে কিভাবে আইটি অডিটটা পরিচালনা হয়। এরপর আছে আর্থিক লেনদেনে প্রযুক্তিগত নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ। বলে এইটা ইমপ্লিমেন্টেশন করবে আর্থিক প্রশাসন বিভাগ এবং অর্থ বিভাগ, যেটা সরকারের আছে, পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের মনোনীত প্রতিষ্ঠান সমূহ। ডিজিটাল লেনদেন সহজতর ও নিরাপদ করতে নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান সাংঘর্ষিক আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ, এটা অলরেডি হয়ে গেছে, কারণ আমাদের দেশে এখন সবকিছুরই আইন আছে। আগে এমএফএফ এর ছিল না, এটা হয়ে গেছে এখন। এরপর ডিজিটাল পেমেন্ট সুইচ এর মাধ্যমে মোবাইল টেকনোলজি এবং এটিএম ব্যবহার করে আন্ত ব্যাংক সহ সকল প্রকার আর্থিক লেনদেন সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সুইচের আধুনিকায়ন, এটাও হয়ে গেছে, 2010 সালে হয়ে গেছে, অনেক আগে। এনপিএসবি, যেটা ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে সুইচ।
হুম। যাও। আচ্ছা, আমরা মোটামুটি একটা ওভারভিউ পেলাম যে আমাদের আসলে আইসিটি পলিসিতে কি কি আছে। আমরা সব পড়তে পারবো না, এটা আমরা আগেই স্বীকার করেছি। আমরা এটা শেয়ার করে দিব আপনাদের সাথে। আর আজকে শুক্রবার হওয়ার কারণে একটু আগে আগে শেষ করব, হয়তো নিজেদের কিছু কাজকর্ম আছে, আমার নিজেরও কিছু কাজ আছে। আমরা এইটা একটু স্টপ করছি। স্টপ করে আমরা একটু ওভারভিউ করব যে আমরা আজকে কি কি জানলাম, কি দেখলাম। আমি যদি আমার দিক থেকে ক্লিয়ার করার চেষ্টা করি যে আমরা আইসিটি অ্যাক্টের বেসিকটা জানতে পারছি, আইটি হ্যান্ডবুক, পাশাপাশি হচ্ছে আমাদের এখানকার দুইটা আইন, আইসিটি কমিউনিকেশন অ্যাক্ট, ইনফরমেশন রাইট অ্যাক্ট, আর লার্নিং অবজেক্টিভ। তো এখন আমাদের যেটা করণীয়, আমি আপনাদেরকে ইনফরমেশন কমিউনিকেশন অ্যাক্ট 2006 শেয়ার করে দিব, পলিসিটা শেয়ার করে দিব, হ্যান্ডবুকটা আপনাদের কাছে সম্ভবত আছে। সিসা রিভিউ ম্যানুয়াল যদি আপনারা চান তাহলে দিব, নাহলে এটা তো বড় সাইজের, এটা গুগল ড্রাইভ থেকে শেয়ার করতে হবে। পাশাপাশি হচ্ছে যে এর আগে যে পরীক্ষা হয়েছে, মানে সরি, এর আগে যে আমাদের ইনস্টিটিউট থেকে 150টা কোশ্চেন দিয়েছিল, স্যাম্পল কোশ্চেন, ওই স্যাম্পল কোশ্চেনটা দিব। আমাদের পরবর্তী ক্লাসের পরিকল্পনা হচ্ছে যে ইনফরমেশন কমিউনিকেশন অ্যাক্টের চ্যাপ্টার 2টা একদম ডিটেল পড়বো। আইসিটি পলিসির 2018 আমরা দেখলাম, এই যে বাংলাটা আমরা কিছু আলোচনা করলাম, এইটার প্রথম 3টা থেকে সম্ভাব্য কি কি এমসিকিউ হতে পারে, আমি কিছু এমসিকিউ আপনাদের জন্য তুলে ধরবো, আপনারাও কিছু আমার জন্য নিয়ে আসবেন যে এইগুলো আমরা আলোচনা করেছি বা এগুলো আমাদের সমস্যা আছে, এটা সমাধান দরকার। আর আমাদের সিসা রিভিউ ম্যানুয়াল থেকে এই রিলেটেড কোনো প্রশ্ন নাই। কাজে যারা মনে করছেন যে সিসা রিভিউ ম্যানুয়ালে এই চ্যাপ্টারের কোন পার্টটুকু পড়তে হবে, শুধু প্রথম চ্যাপ্টারের জন্য আমরা বলতে পারি সিসা রিভিউ ম্যানুয়ালতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রথম চ্যাপ্টারটা পুরোটাই আমাদের বাংলাদেশের আইসিটি রিলেটেড নিয়ম কানুন বা আইটি গভর্নেন্স রিলেটেড যে বেসিক অর্গানোগ্রাম, এটা সম্বন্ধে ওভারভিউ দেওয়ার জন্য প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা আমাদের সিসা রিভিউ ম্যানুয়ালের সাথে কোন কোন টপিকস ম্যাচ করে এটা আমরা হাইলাইট করার চেষ্টা করব। তো আমরা আজকের ক্লাসে ইচ্ছে করেই কোনো প্রেজেন্টেশন স্লাইড নিয়ে আসি নাই। একটা কারণ হচ্ছে যে এমনিতেই আপনাদের সাথে ডিটেল আলোচনা করা, আরেকটা হচ্ছে যে ভাই শর্টকাট পদ্ধতি অবলম্বন না করে আমরা প্রথমে একটু ডিটেল দেখি, দেখে তারপরে শর্টকাটে যাই। কারণ আমরা যদি শুরু থেকে শর্টকাট পদ্ধতিতে থাকি তাহলে আর পরে ডিটেলটা দেখার সুযোগ হবে না। প্রথম ক্লাসে বা একটা ক্লাসে আমরা ওই চ্যাপ্টারে সবকিছু দেখব, পরের ক্লাসে আমরা প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে ওইখানকার ইম্পর্টেন্ট বিষয়গুলো বা যেগুলো আমাদের মনে রাখার প্রয়োজনীয়তা বেশি ওইগুলো আমরা পরবর্তীতে আলোচনা, এইভাবে আমরা আমরা পড়বো হয়তো 3টা চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত, যেহেতু 4 থেকে মতিন ভাই শুরু করেছেন, 4-5 জনে যদি কাভার করে তাহলে আমি 1-2-3 কাভার করব 10টা ক্লাসের মধ্যে। তাহলে একটা ক্লাসে আমরা বেসিক আলোচনা করব, পরের ক্লাসে প্রেজেন্টেশন স্লাইড এবং কোশ্চেন, আবার একটা ক্লাসে আলোচনা, পরের ক্লাসে প্রেজেন্টেশন স্লাইড এন্ড কোশ্চেন। এইভাবে আমরা আমাদের 3টা চ্যাপ্টার 9 দিনের মধ্যে শেষ করার চেষ্টা করব, এটাই হচ্ছে প্ল্যান। লাস্ট একটা দিন থাকবে, ওই দিনের কাজ হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়া, না হলে ওভারঅল একটা রিভিউ করা। স্যার, প্রথমে একটা কথা বলা একটু ভুল হয়েছিল। মতিন স্যার আসলে চ্যাপ্টার 2টা পড়াচ্ছিলেন, আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, যদি 2 হয় আমি ভাইয়ের সাথে আজকে যোগাযোগ করব, কারণ আমি গতকালকেই ক্লাসের মেসেজটা পেয়েছি, ভাইকে আর ফোন দেই নাই। আমি ভাইয়ের সাথে কথা বলে তাহলে ওটা আমরা ঠিক করে নিব যে আমরা কে কোন জায়গায় যাবো আর কি। ওকে স্যার। ঠিক আছে, আমরা আজকে একটু আগেই শেষ করছি। আমি সবগুলো আপনাদেরকে রিপ্লাই টু অল মেইলে দিয়ে দিব। কেউ যদি মেইল না পেয়ে থাকেন আমাকে টেক্সট করতে পারবেন। আমার মোবাইল নাম্বারটা একটু নোট করতে পারেন, অথবা আমি চ্যাট বক্সে দিই, একটু লিখে নেন না। জি জি স্যার। তাহলে তাহলে হবে কি, কমিউনিকেশনটা সহজ হবে। যদি ফোন না ধরি অ্যাটলিস্ট রিপ্লাই করব, অনেক সময় ফোন ধরার সুযোগ থাকে না। দেখেন তো চ্যাট বক্সে একটা মেসেজ পেয়েছেন কিনা আপনারা। জি স্যার, পেয়েছি। স্যার এটা পেয়েছি স্যার। এটা জাস্ট কপি করে নিলাম, এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি আর আমার নাম তো আছেই। আপনারা যে কোনো প্রয়োজনেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
শিওর স্যার। আমরা কি ক্লাস ক্লোজ করলে এই মেসেজটা থাকবে নাকি এটা চলে যাবে? স্যার মেসেজটা নিয়ে নেওয়া হয়েছে স্যার। ও ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করতে চাচ্ছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।